Hello, ladies and gentlemen. Good morning. What you learn today becomes the indice of tomorrow. Knowledge is the first step towards success. অর্থাৎ আজকে শেখাই আগামীর স্বপ্ন, আজকের পরিশ্রমী আগামী দিনের পরিচয়। তাই পরিচয় পর্বে নিজেকে এক ধাপে গিয়ে রাখতে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস অর্থাৎ ইউআইকেএস এর বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট, যেখানে আমাদের কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলারের স্কিল ডেভেলপ করার একমাত্র পন্থা ইউআইটিস বিজনেস ক্লাব আয়োজন করেছে সেমিনার অন ফিউচার অফ জব ইআরপি স্কিল অ্যান্ড গ্লোবাল ক্যারিয়ার অপরচুনিটি, যেখানে স্পিকার হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছে এমডি রাজিবুল ইসলাম স্যার, জিএক্স সিইও ডট পেডি সলিউশন লিমিটেড অ্যান্ড ওডো সার্টিফাইড ট্রেনার, এবং এমডি সাইফুদ্দিন নাইম স্যার, সিবিও ডট বিডি সলিউশন লিমিটেড। প্রধান অতিথি হিসেবে রয়েছে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হাসান ভুইয়া স্যার। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর সিরাজউদ্দিন আহমেদ স্যার, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন ডক্টর ফারুক হোসেন স্যার, এবং আরও রয়েছে বিজনেস ক্লাবের সম্মানিত মডারেটর হোসেন নিয়াজি স্যার, রয়েছে স্টুডেন্ট ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্টের ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফারহানা রহমান সুমি ম্যাম। আজকের দিনটি যেন আমাদের মধ্যে বয়ে আনে রহমতের বার্তা, তাই মহান রব্বুল আলামিনের নামে দিনটি শুরু করতে অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তিলাওয়াত করবে মোহাম্মদ কুতুবউদ্দিন নামে এক ব্যাচ বৃত্তি পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। এবারে মূল সেমিনার পর্ব শুরু করতে সকলের উপস্থিতিতে স্বাগত বক্তব্য দিবে ফ্যাকাল্টি অফ বিজনেসের সম্মানিত ডিন ডক্টর ফারুক হোসেন স্যার। স্যারটা মঞ্চে আসার যোগ্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা আজকের এই একটি কার্যকরী অনুষ্ঠানে, কার্যকরী সেমিনারে। আমরা এখানে উপস্থিত আছেন আমার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় স্যার, আজকের ওয়ার্কশপের উদ্বোধন করবেন মাননীয় ট্রেজারার স্যার, আমাদের সম্মানিত দুইজন অতিথি আছেন যারা আমাদের আজকে মূল আকর্ষণ, যারা আমাদেরকে জানাবেন, শেখাবেন ইআরবি সম্পর্কে। আমরা সেই লার্নিংগুলো নিব। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সম্মানীয় হেড স্যার উপস্থিত আছেন ক্যারিয়ার কাউন্সিলের ডিরেক্টর ফারহানা রহমান সুমি, আমার কলিগ মিত্র এবং প্রিয় শিক্ষার্থী। আবার আসসালামু আলাইকুম। বিষয়টা হয়েছে কি, আমরা একটু খেয়াল করি প্রাতিষ্ঠানিক জীবনে আমরা যেটা দেখি, আমার খুব বেশি কথা বলার সুযোগ নেই, কারণ বিসি স্যার অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছেন, তাকে বিদায় দিতে হবে খুব শীঘ্রই। সুতরাং খুব সংক্ষেপে বলছি, সেটি হচ্ছে যে একটা বিষয় কি, প্রাতিষ্ঠানিক জীবনে আমরা একটা জিনিস দেখি, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। আমরা যদি এন্টারপ্রাইজ বলতে এখানে বিজনেস অর্গানাইজেশনের কথা আমি করি, তাহলে দেখি প্রোডাকশন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, রিসার্চ ডিপার্টমেন্ট ইত্যাদি থাকে। সেই জায়গাটায় এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট না প্রচণ্ড রকমের প্রতিযোগিতার মধ্য দেওয়া হয়।
মানে কে কত পারফরম্যান্স শুরু করবে সেই বিষয়ে ব্যস্ত থাকে। এখন এই ঘটনা যখন ঘটছে তখন একটা সিরিয়াস ক্রাইসিস দেখা দেয় সেখানে। সেই ক্রাইসিসটার নাম হচ্ছে সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতার মধ্য দিয়ে চললে প্রফিট ম্যাক্সিমাইজেশন শুধু দূরের কথা, প্রফিট ডিক্রিজ হওয়ার সময় তৈরি হয়। আজকের দিনে বলা হচ্ছে আপনি যদি মার্কেটিং করতে চান, বিজনেস করতে চান, প্রতিষ্ঠান ভালো বেড়ে যাবে তাহলে একটা চমৎকার সমন্বয় দরকার। সমন্বয়ের চমৎকার একটা গল্প আছে সেটিকে আমি আজকে যেতে পারছি না। তো এই সমন্বয়টা খুব জরুরি এবং সমন্বয়টা করতে পারলে এবং এটা কোনো যদি প্রপারলি আসে, প্রপার টাইমে আসে, তাহলে সিদ্ধান্তগুলো খুব দ্রুত নেওয়া যায় এবং ইফেক্টিভলি নেওয়া যায়। আমাদের সমস্যা সেখানে। আমরা সমাধিক ডেটা নিয়ে সঠিক সময়ে কাজ করতে পারি। তো ইআরপি যেটা সিস্টেম, ইআরপি সফটওয়্যার সিস্টেম সেটা সারা পৃথিবীতে এখন প্র্যাকটিস হচ্ছে এবং সেখানে আমরা যেটা দেখতে পাই ইটস এ ডেটা বেসড চিত্রকরা। এটা কি করে? একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করে অ্যাকর্ডিং টু দ্য ডেটা। তার সাথে যুক্ত হয়েছে টেকনোলজি। সুতরাং ডেটা ম্যানেজমেন্ট, ডেটা, টেকনোলজি ইজ ইকুয়াল টু ইফেক্টিভ অ্যান্ড টাইমলি ডিসিশন। আজকে আমরা সেই জিনিসগুলো জানার চেষ্টা করব এবং ইন্টারন্যাশনালি যেহেতু প্র্যাকটিস হচ্ছে সুতরাং এই জায়গাটায় যদি আমরা ট্রেন আপ করতে পারি যে তাহলে একটা চমৎকার অপরচুনিটি তৈরি হবে। তো এই বলে আমি শেষ করতে চাচ্ছি। তোমাকে সবাইকে সাদর সম্ভাষণ। আমি মনে করি তোমরা আজকে এই যে আগামী ১-১.৫-২ ঘন্টা সময় অতিবাহিত করবে, এখান থেকে অবশ্যই লার্নিংটা নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা বিশ্বাস করি ইআরপিতে যদি তুমি এক্সপার্টাইজ অর্জন করতে পারো তাহলে তোমার অবাধ সম্ভাবনা তৈরি হবে এবং তোমার চর্চাগুলো করে যাবে। সুতরাং সকলকে শুভেচ্ছা এবং আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা এখানে আমার প্রতি শিক্ষার্থীদেরকে কিছু একটা দিতে এসেছে সেজন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে মঞ্চে আহ্বান করছি বিজনেস ক্লাবের সম্মানিত মডারেটর হোসেন মিয়াজি স্যারকে। স্যার ওভারপুন করে মঞ্চে আসুন। আসসালামু আলাইকুম। মঞ্চ উপবিষ্ট আমাদের মাননীয় ভিসি স্যার, মাননীয় ট্রেজারার স্যার, আমাদের বিজনেস ফ্যাকাল্টির ডিন, ডিপার্টমেন্টের হেড স্যার এবং আমার সম্মানিত কলিগ যারা আছেন। অ্যাকচুয়ালি আমরা বিজনেস ক্লাবে প্রথম থেকেই স্টার্ট করার চেষ্টা করছি যে আমাদের স্টুডেন্টরা একাডেমিক সার্টিফিকেট বা একাডেমিক অ্যাক্টিভিটিজের সাথে এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে বিজনেস স্কিল নামে একটা কনসেপ্ট আছে। শুধুমাত্র বিজনেস ডিগ্রি নিলেই যে ভালো কিছু করা যাবে, ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে এটা আসলে এই মুহূর্তে টাফ। কারণ একসময় ডিগ্রি দিয়ে অনেক কিছুই সম্ভব ছিল। বাট এখন ডিগ্রির সাথে স্কিল, বিজনেস স্কিল না হলে কোন ধরনের চাকরিতে আমরা প্রেফারেবল পজিশনে থাকতে পারব না। সেই ক্ষেত্রে আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা আমাদের এই পড়াশোনার পাশাপাশি তাদের যে স্কিলগুলি দরকার সেজন্য আমাদের এই আজকের এত আয়োজন এবং আমরা আশা করি আমাদের স্টুডেন্ট শিক্ষার্থী যারা আছে তারা এই যে সময়টা এখন তারা পাওয়া হয় সেখান থেকে অনেক কিছু শিখবে এবং সেটা তাদের জীবনে ক্যারিয়ারে কাজে লাগবে এবং আমরা আশা করি তোমরা সকল ধরনের যে এক্সট্রা কারিকুলামের সাথে যে স্কিলগুলি দরকার সেগুলি রেগুলারলি আমরা চেষ্টা করবো অ্যারেঞ্জ করার জন্য যেন বিজনেস ক্লাব তার যে অ্যাক্টিভিটি সেটা যেন ফুললি অ্যাডপ্ট করতে পারে এবং আমি দোয়া করি সবার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এবার আমাদের মাঝে কিছু মূল্যবান বাণী ছড়িয়ে দিতে মঞ্চে আসবে স্টুডেন্ট ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফারহান আরমান সুমি ম্যাম। আপনি আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। আমি প্রথমে আমাদের ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস এর ভাইস চ্যান্সেলর স্যার, অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের মাননীয় ট্রেজারার স্যার, মাননীয় ডিন স্যার, ডিপার্টমেন্টের হেড স্যার এবং আজকে যারা আমাদের সেমিনারের স্পিকার আছে এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। এবং অনেক স্যার ইআরপি সম্পর্কে যেটা বলে গেলেন যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, আমি যে তোমাদেরকে সবসময় বলি ক্লাসেও আমি এই আলোচনাগুলো তোমাদের সাথে অনেকবার করেছি যে আমি নিজেকে কিভাবে ডিফারেন্সিয়েট করব ফ্রম আদার্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর এখন আমরা যেখানে আছি শুধু নিজের কোয়ালিটি থাকলে হবে না, নিজের কথা নিজেকেই বলতে হবে যে আমি এই জিনিসগুলো জানি, যেটা তোমার সিভিকে আরো বেশি এনরিচ করবে। সো ডিগ্রির পাশাপাশি আমি বেশি সময় নিব না
যেহেতু ভিসির হাতে সময় কম। ডিগ্রির পাশাপাশি যেটা বললাম যে আমাকে সবসময় অন্যদের কাছ থেকে ডিফারেনশিয়েট করতে হবে নিজেকে অ্যান্ড আই হ্যাভ টু প্রেজেন্ট মাইসেলফ লাইক দ্যাট। সো এই তোমার ক্যারিয়ারে আরো একটা নতুন আলো যোগ করার জন্য আজকের স্পিকাররা আমাদের উদ্দেশ্যে বেশ কিছু ভালো ট্রেনিং দিবেন। আশা করি তোমরা আজকের এই সেশন থেকে উদ্বুদ্ধ হবে, সেশন থেকে কিছু শিখতে পারবে, জানতে পারবে, যেটা তোমার ভবিষ্যতের ক্যারিয়ারকে আরো উজ্জ্বল করবে। সো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এখানে আসার জন্য এবং আজকে একটা ফ্রুটফুল সেশনের প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। এবারে বর্চা আহ্বান হচ্ছে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর সিরাজউদ্দিন আহমেদ স্যারকে। স্যার দয়া করে মঞ্চে আসেন। ইউআইডিএস এর ঐতিহ্যবাহী ডিপার্টমেন্ট বিজনেস স্টাডিজের বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত অত্যন্ত সময় উপযোগী একটি বিষয়ের উপরে আহত ওয়ার্কশপ এবং সেমিনার উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হাসান ভূঁইয়া, মঞ্চে বসে আছেন আমাদের ডিন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, সম্মানিত বিভাগীয় প্রধান, এবং আজকে আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি যে অনেকদিন ধরে আমাদের ইউনিভার্সিটিতে একটি পদ দরকার কিন্তু খালি ছিল। সেই পদটি অলঙ্কৃত করেছে আমাদের শ্রদ্ধেয় সহকর্মী একটু আগে যিনি বলে গেলেন, মিস ফারহানা রহমান সুমি, যিনি অত্যন্ত আমাদের অনুরোধকে সম্মান দিয়ে, ইউনিভার্সিটিকে সম্মান দিয়ে, কর্তৃপক্ষকে সম্মান দিয়ে তিনি কেরিয়ার স্টুডেন্টস কেরিয়ার কাউন্সিলিং এবং প্লেসমেন্টের এই দপ্তরের দায়িত্ব নিয়েছেন। তিনি বসা আছেন আমাদের এখানে বিদগ্ধ দুজন অত্যন্ত, আমি বলবো যে জব লাইফে যারা ইতিমধ্যেই নিজেদেরকে অভিজ্ঞ করেছে, আমাদের সম্মানিত সেমিনার বক্তাবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বিজনেস স্টাডিজের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে আমি আজকে সেমিনারে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে ইআরপি কি সেটা সম্বন্ধে বলা হয়েছে, এবং এখানে আমি আগে বিভিন্ন ক্লাসও বলছি বা অন্য জায়গায় বলতাম যে একটা ভ্যালু অ্যাডেড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এখন ভ্যালু এডিশন করতে হবে। আমরা যে যার ডিসিপ্লিন যতই শিক্ষিত হই কিনা, জ্ঞান অর্জন করি না কেন, তার সাথে যদি কিছু ভ্যালু এডিশন থাকে, অর্থাৎ আমার বাড়তি যদি কিছু থাকে, আমি তো একটা ভালো গান গাইতে পারি, তাহলে সেটাই কিন্তু আমি ঠিক আছে বিজনেস গ্রাজুয়েট, কিন্তু তারপর আমি একটা ভালো গান গাইতাম, আমি ভালো উপস্থাপক, আমি ভালো গিটার বাজাতে পারি, এগুলো কিন্তু অনেক সময় সার্ভিসের ক্ষেত্রে এটা একটা বাড়তি সুযোগ সৃষ্টি করে দেয়। ভালো প্লেয়ার অনেক প্রতিষ্ঠান আছে, আপনি কি ফুটবল খেলেন, ঠিক আছে, আমাদের কর্পোরেটে আমরা একটা টিম আছে, সুতরাং আপনাকে সেখানে চলে যাবেন। শুধু তাই না, সাথে সাথে জ্ঞানের জগতেও এরকম বাড়তি কিছু যদি আমার যে পাশাপাশি যে নলেজটা আমি আর্ন করলাম সিলেবাস দিয়ে ইউনিভার্সিটির ক্লাসে, তার সাথে যদি অন্য একটা স্কিল থাকে, সেটা আমাকে জব পেতে সাহায্য করে। আমরা মানুষের জীবনে দুটো অ্যাসপেক্ট থাকে, একটা হচ্ছে দুটো দিক থাকে, একটা হচ্ছে ইকোনমিক লাইফ, আর একটা হচ্ছে সোশ্যাল লাইফ।
কর্মজীবনে। আমি পাস করবো, লেখাপড়া করবো, কিন্তু উদ্দেশ্য কিন্তু যতই থাকুক না কেন, একটা ইকোনমিক লাইফ বলে আমরা সবসময় কিছু একটা এমপ্লয়াবিলিটি, একটা চাকরি করে খেতে হবে। সুতরাং চাকরি পাওয়া একটা, আর এটা হচ্ছে সোশ্যাল লাইফ। তাহলে একটা কিন্তু একটা লাইফের সাথে আরেকটা লাইফ পরিপূরক। ইয়েস, ইউ হ্যাভ মানি, আর্ন মানি, কিন্তু সোশ্যাল লাইফ বলতে কিছু নেই, সামাজিকতা বলতে কিছু নেই, আমার রিলিজিয়াস কিছু নেই, আমার ভিতরে প্যাট্রিয়টিজম নেই, আমি আরেকজনকে বন্ধু হিসেবে মানতে পারি না, প্রতিবেশীকে মানতে পারি না, যেটা দ্যাটস পিওর সোসাইটি। অতএব আবার সোসাইটিতে সবকিছু সোশ্যাল হবো, কিন্তু ওদিকে আবার টাকা পয়সা নাই। একজন আত্মীয়তা করে সিএসআর গেলেও একটু চা খাওয়াইতে পারি না, তাহলে তো হবে না। অতএব দুটো একটা লাইফের সাথে আরেকটা লাইফ পরিপূরক। আমরা আশা করব, যেমন আজকের যেই ট্রেনিংটি হবে, যে ওয়ার্কশপে, সেটাতে কিছু স্কিল দেওয়া হবে, সেখানে আর্থিক লাইফটাতে কিছু সহজতা করবে। এবং আমি মনে করি যে ওই আর্থিক লাইফটা যদি হয়, তাহলে তুমি ইউ কুড লিড এ সোশ্যাল লাইফ। একজন হাজব্যান্ড হিসাবে, একজন ওয়াইফ হিসাবে, একজন মা হিসেবে, বাবা হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে, সেটা কিন্তু কি, সেট ইজ ইউর সোশ্যাল লাইফ। সেখানটাও এই আর্থিক সহযোগিতা লাগবে। তা আমি আশা করব যে আজকের যে বিশেষ পার্সন আছে, আমি শুনে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি, এবং আমি আই এম প্রাউড অফ তাদের ভিতরে একজন আছেন, যিনি আলিগড়িয়ান, অর্থাৎ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তিনি পাশ করা। আমার এই অ্যালামনি, আমি সেই ইউনিভার্সিটি থেকে সমদামী রাজিবুল না, না, সাইফুদ্দিন নাইম। হ্যাঁ, 2 নম্বর স্যার। 2 নম্বর সাইফুদ্দিন নাইম। সাইফুদ্দিন নাইম, সাইফুদ্দিন নাইম, তুমি ভাই একটু দাঁড়াও। স্যার, সাইফুদ্দিন নাইম তিনি আমাদের একজন স্পিকার। উনি কিন্তু আমি যে ইউনিভার্সিটি থেকে অনার্স করছি, এমপি পিএইচডি করেছি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে, সেখানকার অনার্স মাস্টার্স কোর্স। মাস্টার্স করে আসছে। আমার ছেলের নামও সাইফুদ্দিন, মাস্ট বি নোয়িং হিম। হ্যাঁ। সো ওখান থেকে পাস করে আসছে, এখন একটা সিও। এনিওয়ে, তো আমরা এটা বললাম, যেহেতু সম্পর্কের ব্যাপার, তো এটা একটু এই জাতীয় স্বজনপ্রীতি বা একটু থাকে, এটা খারাপ না, তোমরা বললো সে আমার ইউসেজি হইতেছে, শিক্ষক এটা আমার হইতেছে বন্ধু। তা আছে সামনে অন্য আরেকজন আছেন আমাদের রাজিবুল ইসলাম। আপনারা আমাদের ছাত্রছাত্রীদেরকে স্কিলটা ইপিআর স্কিল, এটা লেটেস্ট কনসেপ্ট, এটা ডিভাইসটা শিখে দেবেন ইনশাল্লাহ। আমার মনে হয় আমরা কথা না বাড়িয়ে, আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব এখানে আসছেন, আমরা স্যারকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ আমি আমার এখানে একটা সংশ্লিষ্টতা আছে, আমি কিন্তু ওই ডিপার্টমেন্টের শিক্ষকতা করি। কারণ কথা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট তুমি জান, সেখান থেকে পিএইচডি স্যার। তো এখানে এখনো পড়াশোনা, এরা সবাই আমার ছাত্র, আমার কলিগটা। তো আশা করি এখানকার আমার জন্য বেশি সুখবর শিখবে, শিখলে পরে আপনার পুরো একটা ভ্যালু এডিশন হবে, যে আমি তো প্রোগ্রাম ওরা বাকি বসে দিল। তো সবাইকে এখানে যে যতক্ষণ চলবে, এটা সুন্দর আমি ছিলাম অ্যাডিপ টিমারি সাজা হচ্ছে, যাতে আপনার সদস্য পাশে শিখতে পারো, বুঝতে পারো, সেভাবে সময় দেবে, এবং কিন্তু ইন্টারেক্টিভ করার চেষ্টা করো। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের রিসার্চ পারসন তারা রেডি, ওনার সেই প্রশ্নগুলো জবাব দিবে, তাহলে তুমি লেখাপড়াটা ভালো হবে, শিক্ষাটা ভালো হবে। তো সবাইকে আরেকবার আমাকে শোনার জন্য ধন্যবাদ দিয়ে, এবং যারা আয়োজক ছিলেন তারাও অনেক কষ্ট করেছেন, বিশেষ করে আজকের যে কমিটি বিজনেস ক্লাব, তারা বোধ সেদিন মাত্র তার দায়িত্ব নিল, তারা অনেক মানে সিনসিয়ারলি কাজ করছে, তাদেরকে আমি ধন্যবাদ দিই। তাদের যদি মোবারকবাদ দোয়া রইল। সবাইকে আরেকবার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে আমাদের আজকের সেমিনারকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পুরোদমভাবে মঞ্চে আহ্বান করছি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস এর প্রফেসর ডক্টর অ্যাসোসিয়েশন স্যার অনুগ্রহ করে বিজনেস স্টাডিজ এবং বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত
আজকের এই ওয়ার্কশপে উপস্থিত মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর সিরাজউদ্দিন আহমেদ, সম্মানীয় ডিন, হেড অফ দি ডিপার্টমেন্ট, আমাদের স্যার এইমাত্র বলে গেলেন যে বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার এর ডিরেক্টর। আমাদের আজকে এই ওয়ার্কশপ যে ওয়ার্কশপ আয়োজিত হয়েছে সেই ওয়ার্কশপে দুজন রিসোর্স পার্সন, সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্যার। প্রথমেই আমি উদ্ধৃতি দিচ্ছি যে আমরা এই আয়োজন করতে গিয়ে প্রথমেই মানে যারা বললেন তাদের বদলে যারা বলার কথা না তারাই কথা বলতে বলতে সেমিনারের টাইম শেষ। যেমনটা এখন আমি আবার আসছি, কিন্তু আবার আসলে পরে কিছু প্রাসঙ্গিক কথা বলতেই হয়। আমার মনে হয় আমার দিক থেকে তেমন কোনো প্রাসঙ্গিক কিছু নাই, কারণ মূল প্রাসঙ্গিক বিষয়গুলো এই বিষয়ে যারা অভিজ্ঞ, যারা কীর্তিমান, তারা কথা বলে গেছেন। এটার উদ্দেশ্য কি, আমরা কি চাই, একটা মুদ্রার কথা বলে গেছেন যেটা আমার কাছে একটু সবার জন্য শক্ত, যে আমরা যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা নিই, আমরা MA BA PhD এটা সেটা করছি, সেটা ওই সার্টিফিকেটের জন্য। এটা একটা যোগ্যতা প্রয়োজন আর ধাপ আমাকে নিয়ে যায় ধাপে, কিন্তু আমার কর্মদক্ষতা ওই সার্টিফিকেটের মাধ্যমে প্রমাণিত হয়, যেটা আগে আমরা চিন্তা করতাম না। আমরা MA BA পাস করে চাকরিতে যেতাম, তারপর কর্মদক্ষতার জন্য প্রত্যেকেই তৈরি হতে হতো এবং দ্যাট উড টেক টাইম। এটা ফিনিশড গুড না। আমরা ফিনিশড গুড যদি, যেমন আমরা একটা কমোডিটি আমরা যে ব্যবহার করি বাড়িতে, সাবান হোক, ওষুধ হোক, আমরা এটাকে তৈরি করি বিভিন্নভাবে, এটা টেস্ট হয়, এটা ক্ষতিকারক কিনা, এটা অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা, তারপরে উই সেল ইট টু দ্য মার্কেট, প্লেস ইট টু দ্য মার্কেট ফর সেলিং, ফর কনজিউমার্স। যেটা ভালো সেটা সবাই কিনবে না। এডুকেশন ইজ অলসো বিকাম এ কমোডিটি। অর্থাৎ আমি MA BA পাস করলাম, বাট দ্যাট ইজ নট দি স্কিল। স্কিল তৈরি করার জন্য আমাকে এখন কত কিছু শিখতে হবে। একটা হলে যেমন ম্যানেজমেন্ট আমি যে শিখতে চাই, সেটাও এখন আবার কেন টেকনোলজি ব্যবহার করতে হবে যে আলোচনা করেছে। যেমন কম্পিউটার প্রোগ্রামস আমাদের জানতে হবে, এখন আমাদের AI জানতে হচ্ছে। AI সাংঘাতিক গাড়ি, গতকালও আছে কি এটা সাপা নাকি এটা আছে অর্গানাইজেশন, যাদের চার্টার্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশন এবং ইত্যাদি, তাদের একটা সভা হলো। তারপর আমার কাছে একটা পত্রিকা আসতো যে বিজনেস AI ব্যবহার, তাদের তো আমাকে AI জানতে হবে। আমি কারণ এই সব কিছু আমার একাডেমিক যে প্রোগ্রামগুলো আছে, MA BA MPA BBA হোয়াট এভার ইট ইজ, এই সব জায়গায় AI সম্বন্ধে সব পড়ানো যাবে না, নামটা শোনানো যাবে, প্রাথমিক কিছু ধারণা দেওয়া যায়, কিন্তু এর অ্যাপ্লিকেশনে বিভিন্ন দিক আছে। এটা বিজ্ঞানে ব্যবহার হয়, সোশ্যাল সায়েন্সে ব্যবহার হয়, আবার এটা বিজনেসে ব্যবহার হয়, সব ক্ষেত্রে এটার ব্যবহার আছে। কাজে আমার স্পেশালাইজ হিসেবে আমার ক্ষেত্রে যেটা ব্যবহার উপযোগী, আমাকে সেই ধারণা আগে নিতে হবে। তা নাহলে আমি আমার অফিসে বা আমার কোম্পানিতে গিয়ে আমি এটা প্রয়োগ করতে পারব, which is very important to build your career। এবং সেইরকম একটি আয়োজন আজকে বিজনেস স্টাডিজ বিভাগ এবং বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে, এবং সেখানে স্বনামধন্য দুজন বক্তা আজকে কথা বলবেন ERP নিয়ে। ERP আমি কি জানতাম না, এখন শুনলাম, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এইটাও আমি ভালো বুঝি না, স্যার তো এক্সপার্ট এসব ব্যাপারে, বলে গেছেন যে রিসোর্স ব্যবহার করবে, যে এটা প্ল্যানিংটা কিভাবে হবে, আমাদের এই UITS হলে কিরকম হবে,
একটা কর্পোরেট অফিস সেখানে কীরকম হবে? সরকারি কোনো অফিস হলে সেখানে কি হবে? এটা প্রোগ্রামের মাধ্যমে ঠিক করা যাবে। তারপরেও আমরা আবার মানুষরা এআই দিয়ে কাজ করেও আবার আমাদের কাজ করতে হবে। কিন্তু কাজটা আগিয়ে যাবে। সময় যেমন আমরা কম সময়ে বেশি কাজ করতে পারছি। যত দিন যাচ্ছে আমাদের কম সময়ে বেশি কাজ করার যোগ্যতা অর্জন করছি আমরা। তো সেটা আমাদের করতে হবে। আমি কিছু কথা বলেই ফেলেছি। তো আমি আশা করব যে আমরা উনাদের কাছ থেকে ধারণা নিব এবং সেটাকে শানিত করার জন্য আমাদের সামনে আরো পড়াশোনা করতে হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি সেই আশা রাখি এবং আজকে যারা এখানে এসেছেন আমাদেরকে কিছু দেওয়ার জন্য তাদেরকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি ওনারা আমাদের এই শিক্ষার্থীদেরকে আমরা চাই যে ওনাদের সহযোগিতা আমরা পাবো। আ সেই আশা রাখছি। আ আমি সর্বশেষে আজকের এই ওয়ার্কশপ এবং সেমিনার উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আপনার অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন। এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু হাসান ভুঁইয়া স্যার এবং ট্রেজারার প্রফেসর ডক্টর সিরাজউদ্দিন তাহফিক স্যারকে মঞ্চে এসে আমাদের আজকের স্পিকারদের ফুলের ফুলের তোড়ার মাধ্যমে গ্রহণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের স্পিকার এমডি রাজিবুল ইসলাম, সিইও ডট বিডি সলিউশন এবং এমডি সিরাজউদ্দিন নাইক, সিডিও ডট বিডি সলিউশন। স্যার আপনারা প্লিজ বসে যান। হ্যাঁ, স্যার। ফুটবল ক্লাবে পরে আবার একটু তুলো। একটু একটু Sale is completed. Like আমরা একটা শুরু করব আমাদের শুরু হয়েছে মূল সেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট কোথায় গেল? আয়েশা। বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট আছে এখানে আয়েশা বেহরুন। ভাইস প্রেসিডেন্ট আছে নাবিলা রেবিয়া। সেক্রেটারি কাবিলুর রহমান, ইসমাইল, সোহান সহ আর কি আছে? আচ্ছা যাক। আমরা যে নির্বাচন হলো নির্বাচনের মধ্যে আমার কাছে মনে হয়েছিল একটা পারফেক্ট কমিটি পেয়েছি এবং আজকে সেটা পাওয়া গেল। মানে এত সহজ কাজটা পাইয়েছিল বদন করছি না, এর আগে আসলে পাইনি। মানে এত সুন্দর করে সুশৃঙ্খল হবে। হ্যাঁ, এবং প্রথম প্রোগ্রামটাই ইচ্ছে চম্পারেটের প্রোগ্রাম। সুতরাং বিজনেস ক্লাবের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নিশ্চয়ই তোমাদের কাছ থেকে আমরা আরো অনেক বেশি প্রত্যাশা করি। ধন্যবাদ সৌলিককে। এবারে আমরা চলে এসেছি সেই প্রকৃত একটু মুহূর্তে। আজকের এই সেমিনার কেবল কথা বলার নয়, এসি স্বপ্ন বোনার এবং ভবিষ্যৎ গড়ারের প্রয়াস। জ্ঞান এখানে আলো করে ছড়াবে, ভাবনা থেকে জন্ম নেবে নতুন দিবান্তের আশ্বাস। চলুন প্রশ্ন করি, শিখি আয় ভাবি, কারণ আজকে নিয়ে চিন্তার বদলে দিতে পারে আগামী। সাকিব বচ্চন আঁকার আগে আমি অনেক অনেক লক্ষ্য প্রকাশ করেছি। স্যার আমি আমার বোনের জন্য আপনার নামটা একটু এই গৌবর্ষকে বিয়ে হবে। এবারে মঞ্চে আমাদের মাঝে আলোচনার দিনে মঞ্চে আসতে বিন্দুভাবে অনুরোধ করছি আজকের সেমিনারের প্রথম স্পিকার ডটপিডি সলিউশনের সিডিও এমডি সাইকোদি নাইক সাইজেস। স্যার প্লিজ মঞ্চে আসুন। So before proceeding in the main program, definitely I should thank the organizers to arrange this such a wonderful program. এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা করতাল। It was a really wonderful program, really wonderful events. এবং শুরু করার আগে আমি অডিয়েন্স নিয়ে কিছু কথা বলতে চাই। This is a brilliant audience. I love this audience and I should thank you because আজকে আপনার এখানের উপস্থিতি কিন্তু একটা জিনিস প্রমাণ করে। সেই জিনিসটা হচ্ছে ইউ পিপল আর ভেরি সিরিয়াস ফর ইউর ক্যারিয়ার। যারা অংশগ্রহণ করেন নাই তাদের কাছ থেকে আপনাদের ডিফারেন্সটা কিন্তু এটাই, ইউ পিপল আর সিরিয়াস ফর ইউর ফিউচার। এখন ফিউচার বলতে আমরা তো সবাই এখানে পড়াশোনা করতেছি, ডিগ্রি নিতেছি, বাট এভরিবডি ইজ রান আফটার দ্য জব।
পড়াশোনা শেষ করার পরে অ্যাকচুয়ালি আমরা জবের জন্য চিন্তা ভাবনা করি। তো আজকে আপনারা এখানে যেখানে আসছেন, সামহাউ আপনাদের মনে তৈরি হয়েছে যে ইউ শুড ওয়ান্ট টু ডু বেটার। আপনারা গ্রো হতে চান, গ্রো ফাস্ট হতে চান, অ্যান্ড আপনারা এই ক্রাউডেড জব মার্কেটের মধ্যে নিজেদেরকে একটা অবস্থানে নিতে চান। এটা আমার কাছে প্রমাণ হয়েছে আজকে আপনাদের উপস্থিতি। সো আমরা চেষ্টা করব আপনাদের সময়ে আপনাদের উপস্থিতি এই জিনিসগুলো যেন আপনাদের কাজে আসে। আমাদের সেমিনারে দেখেন ৩টা ওয়ার্ড আছে এখানে। ফিউচার অফ জব, ওয়ান থিংস ইজ জব, অ্যানাদার থিংস ইজ ERP স্কিল, আরেকটা হচ্ছে গ্লোবাল অপরচুনিটি। সো দেয়ার ইজ 3 পয়েন্টস হুইচ উই উইল ডিসকাস। প্রথমে আমরা আসি হচ্ছে প্রথমে আমরা আসলে হচ্ছে এই জায়গাটা ক্রস রোডস, এই শব্দটা বলতে আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি। ওয়ান্স আপন এ টাইম আমিও আপনাদের মতো এক সময় স্টুডেন্ট ছিলাম। আমি অনার্স শেষ করছি, মাস্টার্স শেষ করছি। দেন আমার মাথায় আপনাদের মতোই প্রশ্ন ছিল হচ্ছে অ্যাবাউট জব মার্কেট বা জব লাইফ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ইফ ইয়েস, প্লিজ রেজ ইউর হ্যান্ড। থ্যাংক ইউ। সো ক্রস রোডস বিষয়টা হচ্ছে আমরা আসলে ট্রান্সফরমেশন করি যখন আমরা এডুকেশন শেষ করি। শেষ করার পরে আমরা জব মার্কেটে যাওয়ার জন্য চিন্তা করি এবং এই চিন্তাটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা তৈরি হয় সেটা কি বলেন তো? সবচেয়ে বেশি আমরা যখন জব মার্কেটে যাই, কেউ কি বলতে পারেন? পার্টিসিপেট এনিওয়ান? আমাদের সবচেয়ে বেশি কি কাজ করে মাইন্ডে? হ্যাঁ? কনফিউশন। Am I right or wrong? কনফিউশন কাজ করে। What will I do? Where will I get opportunity? What is will be my life? What is will be my future? চাকরিটা কোথায় হবে? কোথায় কাজ করব? কি কাজ করব? আসলে এই কাজ পাবো কিনা? এই প্রশ্নগুলো তৈরি হয় কিনা? হয়? একমত? প্র্যাকটিক্যাল হচ্ছে এটা। সিভি ড্রপ করে ১০০, ২০০, ৩০০ জায়গায় রেজাল্ট কি হয়? আবার এটা আবার বন্ধুদের শেয়ার করে। আমি এত জায়গায় সিভি-টিভি দিছি কিন্তু চাকরি হয় নাই। ওইটা শুনে আপনার কি মনে হয়? ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, রাইট অর রং? একমত আমার সাথে? এটা প্র্যাকটিক্যাল কারণটা কি? এটা প্র্যাকটিক্যাল কারণটা হচ্ছে ট্রাস্ট গ্যাপ। কিসের ট্রাস্ট? ওয়্যার ইউ আর অ্যাপ্লাইং, আপনি যেই প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছেন, সেই প্রতিষ্ঠানের যে এমপ্লয়ার যে আপনাকে চাকরি দিবে, সে আপনাকে ট্রাস্ট করছে না। কেন করছে না? কেন করছে না? সরি? নো এক্সপিরিয়েন্স। স্পিচ। নো এক্সপেরিয়েন্স, এটা একটা কথা। আর কি হতে পারে? স্কিল। আর কি হতে পারে? কনফিডেন্ট। আর সিজিপিএ। It's a good point. Anything more? আর অনেকগুলো টার্মস চলে আসছে, কমিউনিকেশনস, রাইট? মেইন থিং হচ্ছে আপনি নিজেকে প্রুফ করতে পারছেন কিনা আপনি রেসপন্সিবল। আপনার কথায়, আপনার বার্তায়, আপনার ইন্টারভিউ সেশনের অ্যান্সারে আপনি রেসপন্সিবল। আপনি ক্যারি আউট করতে পারবেন। ধরেন আমি একজন ব্যবসায়ী, আমি সিভি চাইছি, আপনারা সিভি দিছেন, আমি সিভি দেখতেছি, ইন্টারভিউ নিতেছি, নেওয়ার পর আমি আপনার প্রশ্ন করতেছি, আপনার প্রশ্নের উত্তরে মনে হইল যে আপনি রেসপন্সিবল হওয়ার মতো ক্যাপাবল না, আপনাকে আমি জব দিব না। ভেরি সিম্পল। ওয়েন আই উইল মেক এ বিজনেস, দিস ইজ $1 million বিজনেস। আপনি অ্যাপ্লাই করছেন, আপনার অ্যাপ্লাইতে আমি $1 million এই বিজনেসের রেসপন্সিবিলিটি ছেড়ে দিব, এটা কি হয়? নাও এ জব মার্কেট ইজ দ্যাট। আমাদের এখানে যতক্ষণ স্যার এতদিন কথা বলে গেছেন, জব মার্কেট ইজ অ্যাকচুয়ালি লাইজ দ্যাট ট্রাস্ট গ্যাপ। ট্রাস্ট গ্যাপটা তৈরি হচ্ছে আমরা বিজনেসে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজটা বুঝি না। দ্য রিয়েলিটি অফ জব মার্কেট হচ্ছে এটা।
ডিগ্রি আর নট এনাফ এনিমোর। আপনার কথা হচ্ছে একাডেমিক নলেজ এসেনশিয়াল, এটা এসেনশিয়াল, বাট প্রফেশনাল নলেজ ম্যান্ডেটরি, দরকার। এখন সেটা আসলে আমরা কোত্থেকে কিভাবে আমরা ক্যারিয়ার আপ করতে পারি। আর কেউ আজকের এই সেশনটা আমরা দুইভাবে পরিচালনা করবো। আমি জাস্ট অল্প কিছু কথা বলে আমাদের পুরো ইআরপিটাকে প্র্যাকটিক্যালি দেখাবেন আমাদের সিইও স্যার। তারপরে বাকি কথাগুলি এসে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। While Odoo ERP transformation is a high demand career now, কেন এখন সারা পৃথিবীতে এই Odoo ERP আজকে আমরা যে কাজটা করব, যেই ওয়ার্কশপটা আপনাদেরকে দেখাবো, এইটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন, আপনাদের একটা নিউ আইডেন্টিটি হবে। সেটা হবে হচ্ছে Odoo ERP ফাংশনাল কনসালটেন্ট। আপনারা নট অনলি সফটওয়্যার ইউজার, ইউ আর গোয়িং টু বিকাম এ বিজনেস আর্কিটেক্ট। You understand? You are going to be a practically business architect. তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নলেজ লেভেলে কতটুকু ডেভেলপমেন্ট করছে। এই কথা কিন্তু সাল্লাহ বলে গেছেন, হাউ মডার্ন বিজনেস আর অপারেট নাও। এখন আর আগের দিন নাই, খাতা কলম কাগজপত্র এগুলো নিয়ে ব্যবসা করার দিন শেষ, ওগুলো এখন আর চলে না। এখন মডার্ন বিজনেসটা হচ্ছে অটোমেশনের যুগ। আর আপনি যদি এখানে সাস্টেইন করতে চান, এক্সিস্ট করতে চান, রান করতে চান, কম্পিটিশন করতে চান, যার কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো অল্টারনেট, নো চয়েস। কারণ আপনি যদি ইউনিভার্সাল বিজনেস ল্যাঙ্গুয়েজ না জানেন, আপনি আসলে সার্ভিস দিতে পারবেন না। সোমবার নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। ইআরপি হচ্ছে সিম্পল। আমি এক লাইনে একটা কথা বলি, একটা এন্টারপ্রাইজ বা একটা বিজনেস রান করার জন্য যতগুলো রিসোর্স থাকে, রিসোর্সগুলোকে এফেক্টিভ ওয়েতে, কস্ট এফেক্টিভ ওয়েতে প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য যতগুলো কাজ করতে হয়, সবগুলো কাজ ইআরপি দিয়ে করা সম্ভব। বিজনেস কী জিনিস আপনারা জানেন। আজকের এই প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশনের পরে আমি আপনাদেরকে টার্মস সহ যে একটা বিজনেস যে পুরো সাপ্লাই চেনের উপরে ডিপেন্ড করে, এটা কীভাবে কাজ করে পরবর্তীতে আমি সে কথাগুলি আপনাদেরকে বলবো। নাও আই এম ওয়েলকামিং আমাদের সিইও সাহেবকে একটা গ্রেট বিগিনিং দেওয়ার জন্য। আজকের বিগিনিংটা হবে আপনার পাওয়ার বিগিনিং। আজকের এই মমেন্টটা হবে আপনার ডিসিশন নেওয়ার মোমেন্ট। আজকের এই সেমিনারটা কিন্তু সেমিনার না। ইফ ইউ থিঙ্ক ইট ইজ এ সেমিনার, ইউ আর গোয়িং টু রং। দিস ইজ এ মোমেন্ট ওয়ার ইউ ক্যান টেক ডিসিশন যে আপনি আপনার লাইফে ভ্যালু অ্যাড করবেন কিনা। এগেন আই এম টেলিং, দিস মোমেন্ট ইজ এ ডিসিশন। সো নাও আই এম ওয়েলকামিং মাই সিইও to run the ERP software practically. After that, I will come again. Rajib bhai, please come. ERP, enterprise resource planning. কম্পিউটার শুরুতে তো আসলে অনেকখানি কি অনেক কমপ্লেক্স, আসলে বুঝতে পারতেছি না আসলে কি এটা আসলে কি। আমরা তো সহজভাবে একটু চিন্তা করি না, যেন একটা বিজনেস রান করতে গেলে তিনটা জিনিস লাগে। কি কি? আসলে ম্যান, ম্যাটেরিয়াল, একটা বিজনেস রান করতে গেলে তিনটা জিনিস লাগে। এখন এই তিনটা জিনিস আসলে কি? রিসোর্স, রাইট? রিসোর্স। তোরা আমরা ইআরপির এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর ভিতরে কি পাই? আমি রিসোর্সটা পাইলাম তো, রাইট? তবে আছেন এন্টারপ্রাইজটা তো আমরা বুঝতে পারছি, যেমন একটা বিজনেস এন্টিটি বা এন্টারপ্রাইজ, এটা মাহার দরকার নাই। নাও প্ল্যানিং ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যান। সো আমাদেরকে প্ল্যানিংটা বুঝতে হবে। এখন প্ল্যানিংটার ব্যাপারে আমরা কি বুঝতে পারি? ধরে তুমি একটা আপনার জায়গায় একটা বিজনেস শুরু করবে, কে তো বলেন তো কি বিজনেস শুরু করতে পারবে? হ্যাঁ, ফুল। ওকে ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, ফুলের বিজনেসটা রেখে আপনি করবেন। এখন এই বিজনেসটা আপনি আমার সাথে আছেন, প্লিজ প্লিজ। আপনি তো ফুলের বিজনেসটা করবেন, এই ফুলের বিজনেসটা করবে কিভাবে? স্যার আমি ফার্স্টে ফ্লাওয়ার কালেক্ট করার চেষ্টা করব।
ফুলের বিজনেস করবো, আমি তো ফুল গ্রো করবো না। আমি হচ্ছে আগে র মেটেরিয়াল মানে ফুলটা আমি কোথায় চাষিদের সাথে যোগাযোগ করে আমি ফুলটা কালেক্ট করার পরে সেটা প্রসেসের মাধ্যমে সেটা হচ্ছে আমি বাজারজাত করে আমি তো রকটা এনেই বিক্রি করি। সেটা হচ্ছে আমি দৃষ্টিনন্দন করার জন্য যা প্রয়োজন সেটা করে তারপর আমি হয়তো দোকানে বা শেলফে রাখবো যেন কাস্টমার আবর্জনে। Legal bill. দেখে লিগেলটাতে প্রেয়ার করে ফেলছে না রিসোর্স নিয়ে দিই, রাইট? সো এইটা হচ্ছে কি প্রেয়ারিং, হ্যাঁ। সো আমরা কিন্তু সবাই বিজনেস করার আগে কিন্তু এই প্ল্যানটা করে ফেলি, হ্যাঁ। এখন এমন একটা সুবিধাটা কি আমাদের প্ল্যানিংটা, যে ERP যেটা, এই সফটওয়্যারটা আমাকে কি ফ্যাসিলিটিসটা দিই এই প্ল্যানিংটা করার জন্য। এখন আমরা একটা সিনারিও চিন্তা করি যে আপনি একটা কি করছেন, একটা ই-কমার্স সাইট বানিয়েছেন, রাইট? সো ই-কমার্স সাইটে কি হবে, যে কেউ আসবে, কাস্টমাররা আসবে, এসে একটা যে কোনো একটা ফ্লাওয়ারকে সে চয়েস করবে, করার পরে সেটার অর্ডারটা কার কাছে আসবে, আপনার কাছে আসবে, রাইট? এবার এই ফ্লাওয়ারটা কি, ফুলটাকে উনি কি কিনে রেখে দিতে পারবে উইদিন 15 আসবে। এবার ওনাকে একটা সলিউশন লাগবে যে অর্ডারটা যখন চলে আসবে, আসার পরে উনার পারচেজিং ডিপার্টমেন্ট জানতে পারবে যে আরে এটা কিনতে হবে। এই ফ্লাওয়ার অর্ডারটা আসছে, এটা আমরা কিনতে হবে। তাহলে ওনা কি আছে, ভেরিবানের সাথে কিন্তু কথা বলা আছে, মানে যে ফ্লাওয়ার বা ফুল সাপ্লাই দেয় তার সাথে কিন্তু অলরেডি একটা বিট করা আছে যে আমি তোমাকে যখনই একটা পার্চেজ অর্ডার পাঠাবো, তুমি আমাকে কি করবো, ওই ফুলটা ডেলিভারি দিবা, আমি ওইটা কি করবো, কাস্টমারের কাছে ডেলিভারি দিব। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং যেটা হবে সেটা হচ্ছে এই যে কয়টা ডিপার্টমেন্ট, প্রথমে ই-কমার্স, দ্বিতীয়ত আপনার সেলস ডিপার্টমেন্ট থেকে পারচেজ ডিপার্টমেন্টের থেকে সাপ্লাই চেনের যে সাপ্লাইটা, এটাকে ইনশিওর করবে, এটাকে আবার কি করে ডেলিভারি দিয়ে দেওয়া হয়। তাহলে এটা কিন্তু একটা সিনারিও, যে সিনারিওটা কি করে আপনার একটা দুটা সাপ্লাই যে কমপ্লিট করে দেয়, এবং উইদাউট এই ডিস্টার্বেন্স আর কি থাকে, কাস্টমারের স্যাটিসফ্যাকশনও অনেক বেশি, রাইট? তাহলে আমরা কিন্তু খুব সহজেই একটা ERP-তে এই সলিউশনটা দেখি আমাদের ERP-তে কিভাবে কাজ করে। ওকে, ঠিক আছে, চলে যাবে ওয়েবসাইটে। ওদের ERP হচ্ছে একটা অল ইন ওয়ান সলিউশন। সো অল ইন ওয়ান সলিউশনের ভিতরে কি কি আছে, সব কিছু আছে। ই-কমার্স, ওয়েবসাইট, চ্যাট, AI, সেলস, CRM, আপনার পারচেজ, ম্যানুফ্যাকচারিং, ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, 65 মডিউলস আছে এখানে, হ্যাঁ। টোটাল বিজনেসের জন্য আমার কেন কারো কাছে না যাইতে হয়, সেই জন্যই কিন্তু এই টোটাল সিস্টেমটা ওয়েবসাইটে ওয়েবসাইট। এটা আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, যে এই ওয়েবসাইটের থেকে প্রোডাক্ট শপিংয়ে দেন, সব যে কেউ আসলে শপিং করতে পারবে। দেখে এইভাবে কিন্তু নিচে যান, আপনার ফ্লাওয়ার ভেজ আছে, তারপরে আপনার আছে বার্থডে কেক, আপনার আছে বেড, আপনার আছে সোফা। এখানে 4 ধরনের প্রোডাক্ট আছে। 4 ধরনের প্রোডাক্টের কিন্তু যে রিসোর্সটা ম্যানেজ করতে হবে, এটা কিন্তু 4 ভাবে। তাহলে আসি আল্লাহ, ধরেন আমরা রিসোর্স যদি ফ্লাওয়ার বেজের কথা বলি, ওই যে আপু বললেন ফ্লাওয়ারের কথা, এটা আমরা কিভাবে কাজ করবে, এটা হচ্ছে অর্ডার আসবে, আসার পরে আমরা পারচেজ ডিপার্টমেন্ট পারচেজ করে এটা কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে। তাহলে এইটা সিস্টেমের মাধ্যমে হওয়া ছাড়া কি করা সম্ভব? ম্যানুয়ালি কদমে কিন্তু করা সম্ভব না। সো ERP আছে বলে কিন্তু বিজনেসটা হচ্ছে এবং গ্রো করছে। আরেকটা প্রোডাক্ট আছে রিচোদার কেক। এখন আছে না, বাসায় অনেকে আছে কেক তৈরি করে এবং অনলাইন অর্ডার নেয়, তারপর ডেলিভারি করে। তো এই যে কেকের জন্য কি হয়, এবং আপনি যদি 1 প্যাকেট বা 2টা কেকের অর্ডার পান, ছোট, কিন্তু আপনি যদি 100 কেকের অর্ডার পান, তো এইটার জন্য কি করতে হবে, আপনার তো র ম্যাটেরিয়াল লাগে, ইনগ্রিডিয়েন্টস লাগে না, রেসিপি আছে। রেসিপিতে আপনার সুগার থাকে, ময়দা থাকে, বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস থাকে, সেটা কি হয় আপনার ঘরে থাকে বা আপনার যে অফিস স্টকে এটা থাকে। তাহলে আপনি এই স্টকটা কি হবে, আপনি তো ডেলিভারি করতেছেন কি কেক, কিন্তু আপনার চেন মানে মানে স্টক আগে হবে কি, ওই ইনগ্রিডিয়েন্টসটা। সো একটা কেক তৈরি করতে যেই পরিমাণ লাগেনি, সেই ইনগ্রিডিয়েন্টসটা কি আমার স্টক থেকে আউট হইতে হবে, তাহলে আমি বুঝতে পারবো
যে আমি আসলে এখন কোন পর্যায়ে আছি। তাহলে এটা আরেকটা আমরা সিচুয়েশন দেখলাম। প্রথমটা কি দেখছি? ডাইরেক্ট সোর্স অর্ডার আসছে, তারপর পারচেজ করে দিয়ে দিচ্ছি। আরেকটা কি দেখলাম? আমাদের কাছে সেলসের অর্ডার আসছে, যখন আমি ডেলিভারি করছি তখন আমার ইনগ্রেডিয়েন্টস বলে আপনার স্টেট থেকে চলে যাচ্ছে, কিন্তু আর ডেলিভারি হচ্ছে কি মূল প্রোডাক্ট। দুইটা জিনিস। ৩ নাম্বার জিনিস হচ্ছে ধরে নেওয়া ফার্নিচারের বিজনেস করব। এখন অনেকে অনেক বিজনেস আইডিয়া নিয়ে আমরা কাজ করি না? যেমন আমি ফার্নিচারের বিজনেস করব। আমার ফার্নিচার বানানোর দরকার আছে? দেখা যায় আমি কিছু ডিজাইন তৈরি করব। আর যারা ফার্নিচারের কাজ-টাজ করে তাদেরকে গিয়ে বললাম যে, "আমি তোমার এই ডিজাইনগুলো দিলাম। যখন আমি তোমার অর্ডার দিবে, তখন তুমি এগুলো ডেলিভারি করবা তোমার ইসের থেকে।" তাহলে আপনি কিন্তু এইভাবে কাজটা করতে পারেন। আবার আপনি কি করতে পারেন? আপনার একটা পুরা ফ্লোর এরিয়া রাখতে পারো, যেখানে ওয়ার্কারদের কাজ করতে দিতে পারেন। এখন আপনি কি ৫-১০টা সোফা বানায় কি রেখে দিবেন? ডেফিনিটলি আপনার ওয়্যার হাউসটা কি লাগবে। তাইলে আপনি কি করবেন? আপনি হচ্ছে যখন অর্ডার আসবে, তৈরি করবেন, পাঠিয়ে দিবেন। তাহলে আপনি কি করছেন? আবার কিন্তু রিসোর্সটাকে প্ল্যান করছেন। রিসোর্সটা প্ল্যান করার কারণে আপনার কিন্তু অতিরিক্ত টাকা ইনভেস্ট হচ্ছে না। আপনার সেলস থেকে টাকা আসছে, আপনি কিন্তু ডেলিভারি করে দিচ্ছেন। সো এইভাবে কিন্তু আপনারা যদি দেখেন ফার্নিচারের দোকানে ফার্নিচার অর্ডার দেন, ওরা কিন্তু আপনাকে ১০ জন পরই ডেলিভারি। সো দ্যাট হাউ দেয়ার বিজনেস ওয়ার্কস। আরেকটা আছে কি বেন। এটা আমরা কি করতে পারি? প্ল্যান করে বানিয়ে রাখতে পারি। সরি ৩ ধরনের রিসোর্স প্ল্যানিং এর ব্যবস্থাটা কিন্তু করলাম। এখন আপনাদেরকে যদি বলা হয় হোয়াট ইজ ইআরপি? একজন বলেন তো প্লিজ? খুব সোজা আছে তাহলে মাঝে হয় বিলিয়ন না। স্যার এন্টারপ্রাইজের আপনার যেসব রিসোর্সগুলো থাকে এটা কোনখানভাবে খরচ করতে হতো সেটার কোন প্ল্যানিং প্রসেসটা হচ্ছে? রাইট, রাইট। আমি আগে প্ল্যান করে রাখছি। সো স্যার যেটা আগে বলে গেছেন যে এফেক্টিভ ওয়েতে আবার কস্টটাকে কমিয়ে দিচ্ছে এবং আমাকে কি করছে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করে দিচ্ছে। এটাই টোটাল ইআরপিটা কাজ করে। এখন এই কাজ করার জন্য কি হয়? দেখেন আমি যখন বলছি যে এখন একটা অর্ডার আসছে, এইটার সাথে, সাথে কিন্তু সেলস তৈরি হওয়ার সাথে, সাথে কিন্তু কত জায়গায় এর ডেটাটা চলে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছে, ওয়্যার হাউসে যাচ্ছে, তারপরে আপনার কি সেলসে চলে যাচ্ছে, অ্যাকাউন্টিং এ চলে যাচ্ছে। তাই এই থেকে তো সবাই নোটিফাই হয়ে যাচ্ছে একসাথে, রাইট? যদি আপনার চলে যায়, আপনি একটা ইয়ার অর্ডার দেন, কেকের অর্ডার দেন। হ্যাঁ, টোটাল সলিউশনটা কিন্তু ওরতেই করে। ওয়েবসাইট, ই-কমার্স সাইট, টোটাল সলিউশনটা কিন্তু ওরতেই করে। যখন ই-কমার্স থেকে একটা অর্ডার হয়ে গেল, এখন চলে যাচ্ছে হ্যাঁ, টাকা বসে অর্ডারটা অর্ডার আবার অর্ডার কর। এরর। ক্লাউডে আরে না তো আপনারা চাইলে রোডোতে কি করতে পারবেন? এরকম একটা সুন্দর ই-কমার্স ওয়েবসাইট নিজেরা ডিজাইন করতে পারবেন। এবং সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে এই ডিজাইন করার জন্য একটা ই-কমার্স সাইট ডিজাইন করার জন্য আপনাদেরকে এতটুকু কমই জানতে হবে না। আপনাকে শুধু জানতে হবে যে আমি কি চাই। আর কিভাবে করতে হয় সেটা অনলাইনে অ্যাভেলেবল। সো আপনারা যদি শিখতে চান অনলাইনে আপনারা odoo.com এ যাবেন। odoo.com এ গেলে ওখানে টিউটোরিয়াল বলে বিধু আছে। ওগুলোতে গেলে হাজারটার ইউটিউব টিউটোরিয়াল আছে, ওদের দিয়ে এত টিউটোরিয়াল আছে যেগুলো আপনারা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করলেই পারবেন। ১ নাম্বারে ইনফরমেশন। ২ নাম্বারে ইনফরমেশন হচ্ছে আপনারা ওডোতে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট। সো 15 ডেজ ওইটার সাবস্ক্রিপশন থাকবে। সো ১৫ দিন আপনারা প্র্যাকটিস করবেন, আবার ডিলিট হয়ে যাবে, আবার একটা ক্রিয়েট করবেন, আবার স্টুডেন্ট হিসেবে আবার প্র্যাকটিস করবেন। তো অবশ্যই প্র্যাকটিস করবেন আপনারা। সো সো আপনারা দেখেন এখানে একটা অর্ডার চলে আসছে। এই অর্ডারটার কোনো অ্যাকশন নেওয়া আবার নেই। আবার দেখেন ইয়াপিতে সবসময় দেখবেন যে এখানে কিন্তু একটা স্ট্যাটাস দেখা যায়। সেই স্ট্যাটাসে দেখাচ্ছে যে এটা কোটেশন আছে। কোটেশন স্ট্যাটাস আছে। চলে যান ওটাতে ক্লিক করেন। এটাও ঢুকে ঢোকার পরে এই যে এইখানে কে অর্ডার করছে, কি প্রোডাক্ট অর্ডার করছে ডিটেইল আমরা দেখতে পাচ্ছি। তার মানে আপনি একজন বিজনেস ওনার হিসাবে যখনই কোনো অর্ডার আসবে আপনার স্পেশাল লোকদের দিতে এখানে বসে থাকবে। সে শুধু দেখবে।
হ্যাঁ, আবার এখানে দেখেন চ্যাটার আছে, এখানে নোটিফিকেশন আছে। সো নোটিফিকেশন, চ্যাটার সবকিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখন আপনি যখন এটাকে কনফার্ম করবেন, কনফার্ম করার বেলা হচ্ছে আপনি তার সাথে ফোনে কথা বলে যে, "স্যার আপনি কি আসলে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন?" উনি যদি বলে যে, "হ্যাঁ, আমি কনফার্ম করছি।" তাহলে আপনি তখন কি করবেন? এখান থেকে কনফার্ম করে দিবেন অথবা ক্যানসেল করে দিবেন। দেন কনফার্ম করে দেন। এই যে দেখেন একটা প্রিমিয়ার অর্ডার তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তার মানে আপনি এটা কনফার্ম করে দিছেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনি এটাকে কি করতে পারেন? চেঞ্জ করে দিতে পারেন। তার মানে একটা ইমেইলে তার একটা আ সেলসের যে ইনভয়েসটা বা সেলস অর্ডারটা তার ইমেইলে চলে গেল। সে কনফার্মেশন পেয়ে গেল। এখন ডেলিভারিতে দেখেন ডেলিভারিতে কিন্তু কেক ডেলিভারি হচ্ছে না। একটু উপরে যান। দেন আমি ৩ টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কি একটা রেসিপি তৈরি করেছি যে এই কেকটা বানাতে এই ইনগ্রেডিয়েন্টস গুলা লাগবে। ঠিক সেগুলো চলে আসছে। এবং এটাতে যখন আমরা ভ্যালিডেট এ ক্লিক এবং ওখানে কিন্তু এভেইলেবল আছে কিনা সেটাও দেখাচ্ছিল, রাইট? এখন ভ্যালিডেট করা মানে হচ্ছে আমার স্টক থেকে এটা মাইনাস হয়ে গেছে। It's kind of weak or not? অটোমেটিক। সো আপনার ইনভেন্টরি, সেলস, পারচেজ এভরিথিং হচ্ছে কানেক্টেড। যদি এখানে স্টক এভেইলেবল না থাকতো, সেটাও আমি দেখাচ্ছি। এটা অটোমেটিক একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করে দিত পারচেজ ডিপার্টমেন্টের জন্য। সো পারচেজ ডিপার্টমেন্টে যিনি কাজ করছেন, উনি তখন দেখবেন যে ও আমার জন্য একটা পারচেজ অর্ডার চলে আসছে। এটা আমাকে পারচেজ করতে হবে কারণ তাছাড়া এটা কোম্পানি ডেলিভারি করতে পারবে না। তো উনি তো এখন এসব পারচেজ অর্ডার যাবেন, যাওয়ার পরে ওইটাকে নিয়ে অ্যাপ্রুভাল করবেন, ওখান থেকে কোয়ান্টিটি বাড়াতে পারেন, কমাইতে পারেন। তারপরে উনি কি করবেন? ওটাকে পারচেজ করবেন। ওকে। এখন আমরা কিভাবে হচ্ছে আবার যেতেছে ইয়ার ওয়েবসাইটে দেন, অন্য একটা প্রোডাক্ট আমরা ফুলেরটা অর্ডার করি। ইয়াপি সবথেকে ইন্টারেস্টিং জিনিস কি? আমরা একটা জায়গায় ইনফরমেশন তৈরি হবে। আর সব জায়গায় এটা কি করবে? ফ্লো করবে। তার মানে আপনার অন্য কোথাও কি খুব কম ইনফরমেশন দিতে হবে। অথবা দিতে হবে না। তার মানে ইনফরমেশনটা জেনারেট হয়েছে কোথায়? ই-কমার্সে। ইনফরমেশনগুলো চলে গেছে কোথায়? সেলসে। ওখান থেকে ইনভেন্টরি স্টকে। এবার ইনভেন্টরি স্টক থেকে কিন্তু শুধু ভ্যালিডেট বাটনে ক্লিক করছে। আর কিন্তু কিছু করার আগে না। মাইনাস হয়ে গেছে কিন্তু স্টক থেকে। সো এইটা কিন্তু ইআরপির সবথেকে বড় ফ্যাসিলিটি। আচ্ছা, আরেকটা অর্ডার আমরা পেয়ে গেছি। আচ্ছা, এই অর্ডার থেকে কনফার্ম কর। এটা কি প্রোডাক্ট? এটা হচ্ছে একটা চুলের বেস। এটা ডেলিভারি। সো এইখানে দেখেন কোয়ান্টিটি, হ্যাঁ, স্টক পজিশনটা দেখি আমরা। না, ব্যাকে যান আপনি। কোটেশনে যান। ডেলিভারিতে না, কোটেশনে। হ্যাঁ, কোটেশনে। এখানে দেখিয়ে দেন যে আমার স্টক পজিশনটা কি আছে। না, সেলস অর্ডার। ভিতরে যান। বেস। এখানে ক্লিক করলে স্টক পজিশনটা দেখাটা। রিজার্ভ ওয়াল ক্লিক করেন। ভিউ ফোরকাস্ট। তার মানে আমি এখান থেকে দেখতে পারবো কি যে আমার এই প্রোডাক্টটা কতগুলি সেলসের জন্য পড়ে রয়েছে, কতগুলি আমরা পারচেস করতে হবে, সব আমরা এখান থেকে দেখতে পারবো। ভিউ ফোরকাস্টে ক্লিক করে এই যে ফোরকাস্ট চলে আসছে। অন হ্যান্ড কতগুলি আছে আমার আইটেম? 10টা। ইনকামিং মানে আমি কি কোনো পারচেস অর্ডার করছি? করি নাই। এজন্য দেখা যাচ্ছে না। আউটগোয়িং কত? 2টা। তার মানে 2টা আমার সেলসের জন্য বাইরে ডেলিভারির জন্য পড়ে আছে। তো ইআরপি কি করে? ইআরপি হচ্ছে টোটাল আপনার যে সেলস করার সময় তো আমার জানতে হবে যে আমার এটা সেলসটা ইমিউনিটিতে আছে কি না। এই টোটাল জিনিসটা কিন্তু দেখিয়ে দিচ্ছে ইআরপি। তার মানে আপনার কিন্তু অলওয়েজ আপ টু ডেট। সো এটা কিন্তু রিসোর্সকে এইভাবে প্ল্যানিং করে আপনার সামনে রাখছে যেন আপনি ওভার পারচেজ না হন। তার মানে কি? প্রত্যেকটা অর্গানাইজেশন একটা প্রোডাক্টে ২টা জিনিস সবসময় মেইনটেইন করে। একটা হচ্ছে মিনিমাম অর্ডার লেভেল, আরেকটা ম্যাক্সিমাম অর্ডার লেভেল। তার মানে মিনিমাম অর্ডার লেভেল যে থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ড এর নিচে যদি চলে আসে কখনো কোনো সেলস করার পরে, তাহলে সিস্টেম যেন অটোমেটিক্যালি একটা পারচেজ অর্ডার রেইজ করে। দ্যাট ইজ কল্ড রিপ্লেনিশমেন্ট। আর যদি আপনার
যদি কম মানে যখন শেষ অর্ডার তৈরি হবে তখন ম্যাক্সিমাম অর্ডারের উপরে যেন কোনো পারচেজ অর্ডার জেনারেট না হয়, এইটাও সিস্টেম কি করে নিজে নিজে রেডি করে। তাহলে এইটা কি করছে, আবার প্ল্যানিং করে দিচ্ছে না যেন আপনার বেশি টাকা খরচ না হয়ে যায় আননেসেসারি কোনো প্রোডাক্ট পাচ্ছে, যে আপনার জন্য আপনার যে কি বল ক্যাপিটালটা আছে ওটা যেন আটকে না দেয়। তাই সরকার এন্টারপ্রাইজকে কিভাবে রিসোর্সটা প্ল্যানিং করছে এটা দিয়ে আপনারা বুঝতে পারছেন প্লিজ। মানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি কেন বলা হয়, ওয়াই ইট ইজ ইআরপি, এইটুকু কি আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, তাহলে চলে যান আগে যারা ওটাকে ডেলিভারি দিয়ে দেন। এখন এইটার ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ডেলিভারি হবে কোনটা, শুধুমাত্র ফ্লাওয়ার ফ্রেশটা। আর তারপরে এখানে তো কোনো ইম্প্যানেন্স নাই, এটা আপনি যেটা বললেন আমি ফুল কিনবো আর ফুলটা বেচে দিব। সো এটা হচ্ছে কি আর এক ধরনের। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং আলাদা দেয়। ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারটা কি, আমাদের কি কোনো আইডিয়া আছে ম্যানুফ্যাকচারিং কিভাবে হয়? আপনারা কি এমনি কোনো মানে কোম্পানি বা অর্গানাইজেশনের ম্যানুফ্যাকচারিং সেকশন দেখছেন রুবের? ওকে, আমি একটা আইডিয়া দিই। ম্যানুফ্যাকচারিং এর আসলে যে প্রোডাকশন এরিয়া বলে একটা এরিয়া থাকে, যেটাকে বলা হয় হচ্ছে আপনার শপ ফ্লোর বা বলা হয় হচ্ছে আপনার ওয়ার্ক সেন্টার। ওকে, ওয়ার্ক সেন্টারের ভিতরে কি থাকে, ওই যে বললাম না ম্যান মেশিন ম্যাটেরিয়াল, তো ওয়ার্ক সেন্টারে কি থাকে মেশিন, ঠিক আছে, আর ম্যান আর ম্যাটেরিয়াল, তিনটেও দিয়ে লাগে। কিন্তু ম্যান আর মেশিনটা থাকে, ম্যাটেরিয়ালটাকে কি করা হয় রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে আসা হয়। ওকে, এখন দেখেন ম্যান মেশিন ম্যাটেরিয়াল, এখন এই যে মেশিনটা আছে, মেশিন কি কখনো কখনো নষ্ট হতে পারে, তাইলে কি আমার আবার কি লাগবে একটা, যদি নষ্ট হয়ে যাবে প্রোডাকশন বন্ধ রাখবো না, অবশ্যই আমার একটা অল্টারনেটিভ ওয়ার্ক সেন্টার থাকতে হবে, ব্যাকআপ প্ল্যান অল্টারনেটিভ ওয়ার্ক সেন্টার থাকতে হবে। এরপরে আমাকে তো প্ল্যান করতে হবে, প্ল্যান করতে হবে না যে আমি কিভাবে আমার যে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং যে প্ল্যানটা, ঠিক আছে, আমি তো আমার মেশিনের সর্বোচ্চ ইউজ করবো, তাহলে আমার সর্বোচ্চ ইউজ করার জন্য আমার টাইম দিয়ে দিয়ে বলতে হবে যে এই টাইমে এটা হবে, ওই টাইমে ওয়ার্ক সেন্টার ওইটা হবে, ওই টাইমে ওয়ার্ক সেন্টার এটা হবে। এই টোটাল জিনিসটা করার জন্য তো আমার বোঝানো লাগছে ওয়ার্ক সেন্টার, বেশি এরিয়া, তারপরে ম্যানেজমেন্টের থেকে কি লাগে আমাদের একটা প্ল্যান করা লাগে, যে আমরা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করব যে কোন সময়ে কোন তারিখের আমরা এই ম্যানুফ্যাকচারটা করব, তাহলে কি আগের থেকে সবাই রেডি থাকে। ২ নম্বর ব্যাপার হচ্ছে যদি কোনো র মেটেরিয়াল পারচেস করা লাগে, তাহলে কি ওয়্যার হাউস বা পারচেস ডিপার্টমেন্ট ওই ব্যাপারে অ্যাওয়ার থাকে। কারণ কি বলেন তো, একটা কারণ বলেন তো, কেন পারচেস ডিপার্টমেন্টের আগে ছিল এটা একটা কারণ, আর একটা খুব ইম্পর্টেন্ট একটা কারণ আছে। আমি তো প্রোকিউরমেন্ট লিড টাইম সম্পর্কে জানি সবাই। প্রোকিউরমেন্ট লিড টাইম বলে একটা ব্যাপার আছে। ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট কাস্টমার ম্যানুফ্যাকচার করেন যেটা কিছু র ম্যাটেরিয়াল চায়না থেকে আনতে হয়। এবং চায়না থেকে আনতে গেলে আপনার মিনিমাম 20 দিন সময় লাগবে প্রোডাক্টটা আসতে। তাহলে আপনার একটা কি লিড টাইম আছে না, এটার বেড়ে কি লিড টাইম। সো প্রোকিউরমেন্ট লিড টাইমটাকে কিন্তু ক্যালকুলেশন না করতে পারলে আর কি টাইমলি প্রোডাক্টটা মার্কেটে দিতে পারবো, কখনোই দিতে পারবে না। আমি প্রোডাক্ট টাইমলি না দিতে পারলে কি হবে, আমাদের টোটাল যেই মার্কেটটা আমাদের হাতের বাইরে চলে যাবে। এমও কিউ সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? এমও কিউ মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, রাইট? এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বিজনেসের ল্যাঙ্গুয়েজ। সার্কিটটা বরিয়াল, যে আমরা যখন জব মার্কেটে যাই তখন কিন্তু আমাদের মূল যে এক্সপার্টাইজ এটা কিন্তু আসে কোথায়, এই বিজনেস ল্যাঙ্গুয়েজের থেকে। এখন আমরা কি বিসিবেল বলতে কিছু বুঝি কেউ, এটা কি বিজনেস ল্যাঙ্গুয়েজ না, সাধারণত আর বোঝে না।
তারপরে আমরা যারা বিশেষ করে তারপরে আমরা যারা পড়ালেখা করতে চান না জানি না আপনার অ্যাকাউন্টিং এ কেউ আছেন? ওকে, ডেপ্রিসিয়েশন জানি তো না? সো ডেপ্রিসিয়েশনের কতগুলি মেথড আছে। সো দিজ আর দ্য থিংস, হ্যাঁ, এবং ওই মেথডগুলো কিভাবে কাজ করে, এটা সফটওয়্যারে কিভাবে কাজ করে সেটা তো পরের। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে টোটালি দেখতে হয় কোথায়, এইখানে। এখন আসলে আমরা চলে যাচ্ছে ইয়াতে, ম্যানুফ্যাকচারিং অপারেশন আছে, ম্যানুফ্যাকচারিং অর্ডার। আমি এখন একটা ম্যানুফ্যাকচারিং অর্ডার তৈরি করছি, প্ল্যানিং করছি। আমি এখনই অর্ডারটা এডিটটা করি, বিল অফ মেটেরিয়াল। আচ্ছা, এখানে রাখে বিল অফ ম্যাটেরিয়াল, এটা সম্পর্কে আইডিয়া আছে আপনাদের কারো? বিল অফ ম্যাটেরিয়ালটা এটা একটা টার্ম যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে সংক্ষেপে বলা হয় বোম, BOM, বোম। এখন বিল অফ ম্যাটেরিয়ালটা একটা কেকের একটা দেখে না বা ওই কেকের একটা রেসিপি বলেছি না, রেসিপি হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টস এত গ্রাম, মানে কতটা কোয়ান্টিটি আপনার কেক বানানোর জন্য ঠিক কোন ইনগ্রিডিয়েন্টস কত গ্রাম লাগবে, এইটা বলে দেওয়াটাই হচ্ছে বিল অফ ম্যাটেরিয়াল। তাহলে বিল অফ ম্যাটেরিয়ালের একটা নাম থাকে কোন প্রোডাক্টের জন্য, এবং ওখানে কোন ইনগ্রিডিয়েন্টস কত পরিমাণ লাগবে, একটা ইউনিট বা 1000 ইউনিট বা 500 ইউনিট, মানে ইউনিট কতটার জন্য কতটুকু লাগবে, এইটাকে বলে দেওয়াটাই বলা হয়েছে বিল অফ ম্যাটেরিয়াল। হ্যাঁ, বিল অফ ম্যাটেরিয়াল কত কোয়ান্টিটি লাগবে। তাহলে বিল অফ ম্যাটেরিয়ালের কাজ কিভাবে করে ভেতরে, যখন আমরা এই যে ম্যানুফ্যাকচারের জন্য যখন ক্লিক করি যে আমি 5 ইউনিট বানাবো, তখন বিল অফ ম্যাটেরিয়ালের থেকেই কিন্তু সিস্টেম নিয়ে নেয় যে কোন কোয়ান্টিটি কতটুকু এই 5 ইউনিটের জন্য লাগবে, মাল্টিপ্লাই করে ওইটাকে কিন্তু মাইনাস করে দেয় কোথা থেকে, ইনভেন্টরি বা স্টক থেকে। সো বিল অফ ম্যাটেরিয়াল ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যানুফ্যাকচারিং। সো আগে আজকে কি শিখলাম, বিল অফ ম্যাটেরিয়াল শিখলাম না, ওয়াটসনটা শিখলাম। ওকে, সেলস, ইনভেন্টরি। আচ্ছা, ইনভেন্টরিতে কয় ধরনের অপারেশন আছে? ইনভেন্টরিতে কয় ধরনের অপারেশন হয়? 3। কি কি বলো? না, ওটা বলি। ইনভেন্টরিতে আসলে দু ধরনের অপারেশন হয়, একটা হচ্ছে ইনভেন্টরি ইন, আর একটা আউট। এর বাইরে কিন্তু কোনো অপারেশন ইনভেন্টরি বা সফটওয়্যার বলতে নাই। ওকে, এখন কাজ ইনভেন্টরিতে ইন হয় কি কি বলো? পারচেজের মাধ্যমে আর ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে। আর কোনো অর্ডার সম্ভব? রাইট, টুইটারের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আর আউট হতে পারে নষ্ট হয়ে গেলে আমরা করি না, ওটাকে আমরা বলি আসলে অ্যাডজাস্টমেন্ট। আবার কি বছর শেষে মাস শেষে আমরা কি করি, ইনভেন্টরি স্টক অ্যাডজাস্টমেন্ট করি। আবার কি রিয়েল টাইম, মানে একদম আপনার যেটারে বলে গুডেড, আবার পাই কি আবার ভার্চুয়াল স্টক, অ্যাকচুয়াল স্টক, দুইটা যদি এক না হয় তখন আমরা কি করি, একটা অ্যাডজাস্টমেন্ট করি। ওকে, দেন এই ধরনের অপারেশন করি। সো আমরা কি ইনভেন্টরি স্টক ম্যানেজমেন্টটা বুঝতে পারছি, কি কি করতে হয়, কি কি ভাবে হয়। আচ্ছা, বিল অফ ম্যাটেরিয়ালে আপনি এখান থেকে সোফা নিচে চলে গেল, কোনো আইটেম নাই, প্রোডাক্টটা আমাদের কি করতে হবে, ম্যানুফ্যাকচারিং করতে হবে। সিস্টেম দেখে দেখাচ্ছে কি যে র মেটেরিয়াল বা যে যে জিনিস লাগবে সেই জিনিসগুলো এখানে নাই। এখন আমরা এখানে ওভারভিউতে, ওকে, অপারেশনস ম্যানুফ্যাকচারিং অর্ডার कैसे पर कैसे। अच्छा, ओके, मैन्युफैक्चरिंग वीक वन बेटर वन पाउडर मिसलेनी ऑपरेशन प्रोडक्ट्स कैसे क्वालिटी कैसे प्रोडक्ट बिल অফ ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন এখানে দেখেন তিনটে প্রোডাক্টের বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করা আছে, নিউ ইউএপি
এটাতে আমরা যে কোনো একটা প্রোডাক্টের ডেভেলপ ক্রিয়েট করতে পারি। আমরা আগে চলে যাই ডেভেলপ ক্রিয়েটে সোফা নিচে দেন। এই হচ্ছে আমাদের একটা সোফার জন্য বিল অফ ম্যাটেরিয়াল। এখানে কি আছে? টেবিল লেগ, 4 কোয়ান্টিটি, আপনার ফোম, ফেব্রিক, সার্ভিটার। তার মানে এই যে মিটার, পিস, এগুলোতে কি না, এই যে পিস, মিটার, কেজি, এগুলোকে কি বলে? ইউনিট অফ মেজারমেন্ট, ইউওএম, ইউনিট অফ মেজারমেন্ট। এখন বিভিন্ন ইউনিট বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ধরনের ইউনিট অফ মেজারমেন্ট হয়। যেমন আমরা যে তরল পদার্থ বলি, এটার ইউনিট অফ মেজারমেন্ট কি হয়? লিটার। আচ্ছা, আমরা যদি বলি, এটার কি হবে? ইউএম, কেজি। তাহলে হ্যাঁ, নিচে নাম টোটাল সোফা 101 এ এইটা ক্রিয়েট করতে আমার টোটাল কস্টিং কত লাগছে? তাহলে এটা কি বের করছে? একটা কস্ট বের করছে। তাহলে আমি যখন এটা পোল্যান্ড সেল করব, এই প্রোডাক্টটা সেল করব, আমার কস্টিংটা লাগবে তো। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কস্টিং। কারণ আমার রিয়েল প্রফিট বেড়ে কোথা থেকে? কস্টিংটা যদি আমি ঠিকমতো বের করতে পারি। তাহলে এই কস্টিংটাকে আমি নিজে লিখেছি? না। আমার র মেটেরিয়াল যখন আমি পারচেস করছি, প্রত্যেকটা র মেটেরিয়াল যে দামে পারচেস করতেছি, সেই দামটাই কিন্তু ওই প্রোডাক্টের আমার ওই র মেটেরিয়ালের কস্ট। ওই কস্টগুলো যখন এখানে যে হয়ে যাচ্ছে সবগুলোটা মেটেরিয়ালের, তখন ওইটা টোটাল কি আসছে? টোটাল কস্টিংটা আসছে। তাহলে এখন একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, দেখি। সেটা হচ্ছে আপনাদের, আমি শেষ করে দেবো, টাইপ হলে বেশি নাই। প্রথম মানে ধরেন আমি একটা প্রোডাক্ট, ধরেন আমি একটা রিস্ট ওয়াচ কিনলাম প্রথমবার 4,500 টাকা দিয়ে, দ্বিতীয়বার কিনলাম 5,000 টাকা দিয়ে 10 পিস, প্রথমবার 5 পিস, তৃতীয়বার কিনলাম 6,000 টাকা দিয়ে 50 পিস। এখন আমার আসলে ওটা কস্ট কি হবে? প্রোডাক্টের কস্ট তিনবার কিন্তু 3টা আইটেম দিয়ে মানে 3টা প্রাইসিং দিয়ে গেছি। অ্যাভারেজ অফ, রাইট। আচ্ছা, এইটাকে বলে কি? কস্টিং মেথড। তাহলে কস্টিং মেথড একটা আছে কি? অ্যাভারেজ। আর কোন কস্টিং মেথড সম্পর্কে আইডিয়া আছে? তার মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে প্রথমবার যেটা দিয়েছি টোটাল প্রাইসটাকে অ্যাভারেজ করলে যে কস্ট আসবে সেটা হচ্ছে অ্যাফকো অ্যাভারেজ কস্টিং মেথড। ফিফো আছে, ওকে। তার মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে যেটা ফার্স্টে আমি পারচেস করছি সেই কস্টটা যাবে, যেটা ফার্স্ট সেল করবো সেটা ভিতর ফিফো। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে স্টক থেকে আমরা প্রোডাক্ট বের করে ডেলিভারি দেই না? এটারও কিন্তু মেথড আছে। কি কি মেথড আছে? একই বলে ফিফো, লিফো, ও, ঠিক আছে। এরপরে আছে কি? আরো কিছু জিনিস আছে, খুব সুন্দর লাগে। ধরেন আপনার কাছে 2টা প্যাকেজ আছে, 2 ধরনের প্যাকেজ আছে। একটা 10 পিসের 2টা প্যাকেজ, আর একটা 20 পিসের একটা প্যাকেজ। এখন আপনি কি 20 পিসে একটা প্যাকেজ খুলবেন, নাকি 2টা প্যাকেজ থেকে দিবেন 12 পিস? 10 পিস 10 পিস আর একটা 20 পিস। 2টা প্যাকেজ খুলে কি 12 পিস দিবেন, নাকি একটা প্যাকেজ খুলে 12 পিস দিবেন? দ্যাট ইজ ফর লিস্ট প্যাকেজিং মেথড। সো এই যে জীবনগুলো, এই টোটাল জিনিসগুলো কিন্তু আপনি যখন একটা ERP শিখতে থাকবেন, প্রত্যেক কি, কেন, কিভাবে। যেমন আমি আপনাদেরকে বলছি যে অ্যাকাউন্টসে যেটা আছে যে আপনার ডেপ্রিসিয়েশনের মেথড আছে, ঠিক আছে? এই মেথডগুলো জানতে হবে, মেথডগুলো কিভাবে কাজ করে। তারপর আপনার প্রোফর্মা ইনভয়েস কি, ইনভয়েস কি, র্যান্ডেড কস্ট কি। এখন আপনি যখন এই জিনিসগুলো জেনে আপনি যখন একটা অফিসের ইন্টারভিউ বোর্ডে বসবেন, তখন আপনি ডোমিনেট করবেন নাকি আপনাকে ডোমিনেট করবে?
আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি এটা উল্লেখ করবেন। আপনি যখন বলবেন যে, "স্যার আপনার কোম্পানি টোটাল বিজনেসটাকে আমি সাজিয়ে দেব।" হোয়াট ডু ইউ থিংক? I am an ERP consultant. ERP-তে যখন পুরোর কথা হচ্ছে যে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বর্তমানে আপনাদের ভিতর থেকে ২ ধরনের মানে ৫ স্তরের পরে ২ ধরনের কাজ করবেন। একজন কি এন্টারপ্রেনার হবেন আর একজন জব করবে। যিনি এন্টারপ্রেনার হবেন তাকে ERP জানতে হবে তার বিজনেস করতে দেবে। আর যিনি জব করবেন তাকে মাস্ট বি জানতে হবে ERP তার অপারেশনের। তো আমার কাছে মনে হয় যে আপনারা যে কোনো ইউনিভার্সিটির যে ERP কোর্সটা আছে, এই কোর্সটা না করলেও হবে। আপনার শেখার জন্য বাধা নাই। আমি আবারও বলে দিই, Olu.com-এ যাবেন, টিউটোরিয়ালস আছে। ওখানে ফ্রি ERP প্র্যাকটিস করার জায়গা আছে। অবশ্যই আপনারা এটাকে এক্সপ্লোর করবেন, সময় দিবেন। আ আমরা যখন আপনাদেরকে ওদের ইউনিভার্সিটি কোর্সটা পড়াবো, সেটা থেকে ২ টা লাভ আছে। একটা লাভ হচ্ছে আপনারা ওখান থেকে কি পারবেন? একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন যদি আপনারা পাস করতে পারেন এবং এক্সাম হবে কিন্তু অনলাইনে ওলেকে যেটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালুয়েবল। আর দ্বিতীয় যে জিনিসটা আমরা যেহেতু বিজনেস এক্সপার্ট বাংলাদেশে, আমরা আপনাদেরকে গাইড করতে পারবো হচ্ছে সঠিকভাবে কিভাবে আপনি রান করতে পারবেন। কারণ একটা ছোট্ট ঘটনা বলে আমি বেরি আমার এক ফ্রেন্ড আছে যিনি একবার HTML শেখার জন্য HTML এর প্রায় বোধহয় আমার জানা না ৫০,০০০ ১,০০,০০০ ট্যাগ আছে। ট্যাগ সিস্টেম আপনি HTML। তো সব মুখস্থ করা শুরু করে দিয়েছে। কেন সে HTML শিখবে। ঠিক আছে? কিন্তু HTML এ কাজ করতে হলে আসলে লাগে কি জানেন? ২০ থেকে ২৫ টা ট্যাগ শিখলে কিন্তু ট্যাগ দিয়ে কিন্তু সব কাজ হয়। ২৫-৩০ টা বা ৪০ টা ট্যাগ দিয়ে সব কাজ হয়। কিন্তু সে হচ্ছে ওটাতে মাস্টার হবে। সেজন্য সে কি করছে? সব শেখা শুরু করছে। জীবনেও HTML লিখতে পারে নাই। হ্যাঁ, কিন্তু সে সব জানে যে এই ট্যাগের কাজে এই ট্যাগের এই কাজ। ঠিক আছে? তো বি লার্নিং এর ক্ষেত্রে ইম্পোর্টেন্ট কি? যে সঠিকভাবে লার্ন করাটা হচ্ছে ইম্পোর্টেন্ট। তাতে আপনি সঠিক জিনিসগুলো সহজেই জেনে যাবেন। আসলে সবকিছু জানার জন্য এখনই দরকার নাই। ঠিক বিজনেসটাকে রান করার জন্য যা কিছু লাগবে ইম্পোর্টেন্ট জিনিস সেইটা জানতে পারবেন। তো ওখানে আমরা হচ্ছে আপনাদেরকে হেল্প করতে পারবো। তো যদি আপনারা আজকের সেশন থেকে উপকৃত হয়ে থাকেন, থ্যাংক ইউ। আমি এ পর্যায়ে বিদায় দিচ্ছি। For your inside group session, আপনারা কি কিছুকে বুঝতে পারছেন? আপনাদের চেহারা দেখে তো মনে হচ্ছে সব মন খারাপ। কারণটা কি? খিদা লাগছে? এন্টারটেইনমেন্ট। ভাই, সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট কি জানেন? বলেন তো? সবচেয়ে বড় এন্টারটেইনমেন্টের নাম কি? পকেট ভর্তি টাকা। সবচেয়ে বড় এন্টারটেইনমেন্টের নাম পকেট ভর্তি টাকা। এভরিবডি নিড মানি। কিছু এমন কাউকে পাওয়া যাবে যার টাকার দরকার নেই? আসলে টাকা আসে কার কাছে? যে টাকা বানায় বেক করে। ও তো বাংলাদেশ ব্যাংক কিন্তু ওর কাছে নাই। টাকা আসে কার কাছে? বুঝতে পারেন এটা? Those who prepared. Those who prepared. Prepared for what? Prepared for attract money. মানিরও আকর্ষণ দরকার। আপনি আকর্ষণ করতে পারতেছেন কিনা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তাই না? ওইটা আকর্ষণ হয় কোথা দিয়ে? আপনি স্কিল দিয়ে। সো হলো হোয়াই হলো ERP এতক্ষণ আপনারা বুঝতে পারছেন। আমি ২ টা মিনিট একটু বলি। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিয়ে কাজ হচ্ছে পৃথিবীতে বহু আগে থেকে। অনেক, অনেক আগে থেকে। আপনারা আপনাদের লাইফে SAP, Oracle এগুলোর নাম শুনছেন? হ্যাঁ? আচ্ছা। SAP Oracle এর legacy ক্রিয়েট করছে। আপনার ERP legacy ক্রিয়েট করছে Oracle ও করছে। SAP একটা কোম্পানি যারা ERP সার্ভিস দেয়, সাপোর্ট দেয়। লাইক Odoo। এখন Odoo এবং ওদের মধ্যে ডিফারেন্সটা কোথায় হচ্ছে?
ডিফারেন্সটা হচ্ছে ধরেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, এটার নাম আমি সবসময় বলি বিকজ দ্য হেড অফ দ্য সাপ্লাই চেইন ইজ মাই কলিগ, সো ফ্রেন্ড, আমরা একসাথে সাপ্লাই চেইন নিয়ে পড়াশোনা করেছিলাম। তো একটা এসএপি ইনস্টল করতে একটা কোম্পানির 50 কোটি টাকার উপরে খরচ হয়। ইউ আন্ডারস্ট্যান্ড? একটা কোম্পানি 50 কোটি টাকা খরচ করে একটা সফটওয়্যার ইনস্টল করে। কেন করে? এই যে স্যার এতক্ষণ যা বুঝে, UAT1 ডেটা, বাট ট্রিগার হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, রাইট? এটাই ERP-র কাজ। ধরেন আমাদের যারা চাকরি করে, আমাদের বাবা মা যারা চাকরি করে, বা আমাদের বন্ধু বান্ধব যারা চাকরি করে, যেমন আমি ছোটবেলায় দেখতাম আমার বাবা খুব স্ট্রেসে থাকতো। চাকরি মানেই স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে ওই যে আমাদের স্যার বলে গেছেন, সমন্বয় নাই, সমন্বয় দরকার। ওই ডিপার্টমেন্ট ওই কাজ করে নাই দেখে আমার এই কাজ হয় নাই। এটা কি কমন সিনারিও না? এইগুলোকে মিনিমাইজ করার কাজই হচ্ছে ERP-র কাজ। সো বোডো ERP কেন ফাস্টেস্ট? বোডো ERP গ্রোথ হচ্ছে 37% এভরি ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড। কেন? কারণ ওদো ERP ইউজ করতে, ইনস্টল করতে কোটি কোটি টাকার দরকার হয় না। এটাই ডিফারেন্সিয়েট ফ্যাক্টর। আপনাদের একজন টিচার বলে গেছিল যে ডিফারেন্সিয়েট ফ্যাক্টর ক্রিয়েট করতে হবে যদি মার্কেটে দাঁড়াইতে হয়। প্রোডাক্টের বেলাও তাই। ওদের ডিফারেন্সিয়েট ফ্যাক্টরটা ক্রিয়েট করছে হচ্ছে প্রাইসিংয়ে, ইজিনেসে। তখন আস্তে আস্তে ওর মার্কেট বড় হচ্ছে। এখন আপনাদের সাথে ওর রিলেশন কিভাবে হচ্ছে, ওই ইস্যু নিয়ে আমি 2-4 মিনিট কথা বলতেছি। Nowadays, there is a transformation period. বাংলাদেশের বুড়ি কোম্পানি এখন ERP অ্যাডপ্ট করতেছে, ERP নিচ্ছে। As per my knowledge, 81,000 company last 1 year, 81,000 company last 1 year ERP ইনস্টল করছে। কিন্তু ওই কোম্পানিতে ওই ERP রান করার জন্য প্রফেশনাল নেই। You got the points? There is no professional. Who knows ERP? Who knows Odoo? আপনি যদি ওগুলো জানেন, ওই জবটা আপনার। আপনি যদি ওদের জানেন, ওই জবটা আপনার। আপনার জন্য ওয়েট করতেছে, নট ইন বাংলাদেশ, ব্রোয়ারি। আমি একটু আমার এক্সপেক্ট থেকে কথা বলি। ধরেন এর আগে স্লাইড টেজিডিয়াম যাই, হাউ ওদের ERP ইজ রেডি উইথ দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আচ্ছা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনাদের এই কনভারসেশন কুচা আছে কি? এটা anyone? Drawing management? No. Anyone? SCM, supply chain management? Anybody? Almost right. আমি আমাদের তো বিজ্ঞান দিতে হবে। Almost right. But আরেকজনকে বলছিল প্রসেসটা শিখেছে almost right. But either the product. এটা কি? ডাস্টার। এটা প্রোডাক্ট, ফিনিশ গুডস। এটা আমি পাইছি কখন? আমরা পুরো বিজনেস নিয়ে কথা বলতেছি। মানে আপনার এই সময়টা আপনি চিন্তা করেন, যদি আপনি ঠিকমতো বোঝেন, আপনার পরবর্তী সময়গুলো ইজি। এটা আমার একটা প্রোডাক্ট, আমি পাইছি অ্যাজ এ কাস্টমার, আই পারচেজ ইট। ধরেন এটা আমি কিনছি 20 টাকা দিয়ে, সে ফর এক্সাম্পল। এখানে কি কি আছে? এটার নাম, এটা না ডাস্টার। এটা বানাইতে কি কি লাগছে? ধরেন এখানে 10টা ইনগ্রিডিয়েন্টস আছে, সার্জারি ঠিক দিয়ে বুঝাইল, ফার্নিচার দিয়ে বুঝাইল, 10টা ইনগ্রিডিয়েন্টস আছে। এখন সাপ্লাই চেইনের কাজ হচ্ছে সেলস ডিপার্টমেন্ট ফোরকাস্ট করে কোম্পানির কাছে যে আমি এই মাসে এইটা 10,000 পিস বেচবো। কে ফোরকাস্ট করে? সেলস ডিপার্টমেন্ট। কথা হলো ভালো করে বুঝবেন, সেলস ডিপার্টমেন্ট ফোরকাস্ট দিছে কোম্পানির ওনারের কাছে, আমি এটা 10,000 পিস আগামী মাসে আমার সেল হবে। তাহলে আমি মালিক হিসাবে জানলাম এই 10,000 পিস আমার সেল হবে।
তো এই 10,000 পিস বানাইতে গেলে আমার র ম্যাটেরিয়ালসগুলো কতগুলো লাগবে? এটা আমার হিসাব করতে হবে। যেটা স্যার চেকের মাধ্যমে দেখাইছে স্টক ইনগ্রেডিয়েন্টসগুলো, রাইট? খেয়াল করেন কথাগুলো ভালো করে। তারপরে এই ইনগ্রেডিয়েন্টগুলো কোথায় যাবে? স্যার দেখাইছে কোথায় গেছে? ম্যানুফ্যাকচারিং ইউনিট বা প্রোডাকশন এরিয়াতে। ম্যান, ম্যাটেরিয়ালস, মেশিন ওখানে ব্যবহার হবে, রাইট? তারপরে এটা কোথায় আসবে? এটা ব্যবহার হওয়ার জন্য অনেকগুলো ডিপার্টমেন্টের কাজ আছে। এটা কোথাও অর্ডার হয় তখন কি হবে? অ্যাকাউন্টস জানবে, ফাইন্যান্স জানবে এটা কিনতে টাকা লাগবে, ঠিক? ও আবার কাকে দিয়ে অর্ডার? প্রকিউরিং ডিপার্টমেন্টকে, এই যে টাকা কিনো। এটা কেনার সময় আবার তার কাছে অ্যানালাইসিস থাকবে, আমার 10,000 পিস বানাইছে, এই 10,000 পিস এটা লাগবে, 10,000 পিস এটা লাগবে, 10,000 অথবা বেশি লাগবে, ওয়েস্টেজ হয়। ওটা একটা প্ল্যানিং, ঠিক? হওয়ার পরে এটা ম্যানুফ্যাকচারিংয়ে যাবে, সেখানে স্যার একটা টাইম বলছে, লিড টাইম। কারণ সেলসম্যান বলছে আমার আগামী মাসে বেচতে হবে, তাহলে আমার কাছে সময় আছে ধরেন 5 দিন, এটাই আমার লিড টাইম। এই মালটা আমার বানায় দিতে হবে 5 দিনের মধ্যে, এটাকে বলে লিড টাইম। তাহলে আমার সেট হয়ে গেল 5 দিনের মধ্যে এই প্রোডাক্ট আমি বানাবো। তাহলে আমার ম্যানুফ্যাকচারিং ইউনিটে কতগুলো লোক লাগবে, কতক্ষণ মেশিন চলবে, তাহলে ওই দিনে আমি এটা বের করতে পারবো কিনা। এটা বানানোর জন্য আমার স্টকে সব মাল আছে কিনা, বিদেশে যে মাল আসতেছে সেটা এই 5 দিনের মধ্যে ঢুকে লাইনে আসবে কিনা, রাইট? বাইর হওয়ার পরে এটা কোয়ালিটি চেকিং হবে, প্যাকেজিং হবে, স্টকে স্যার যেটা বললেন ইনভেন্টরি যায়, ঢুকলে ইনভেন্টরি, রাইট? ইনভেন্টরিতে যাবে, তারপরে সেলস ডিপার্টমেন্টে যাবে, সেলস হবে, কোম্পানির মালিক টাকা পাবে। এই তো কাজ। এই পুরো কাস্টমার হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো এই বিজনেস লাইভ অন অ্যাকুরেট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ একটাই, কোম্পানির মালিকের পয়সা বাঁচানো। কত কম খরচে প্রোডাক্টটাকে বের করে যাবে। একটা প্রোডাক্ট বানাতে আমার 5 টাকা খরচ হয়েছে, উনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসার পরে ওই খরচটা আমার 4 টাকা হয়েছে, তাহলে আমার 1 টাকা তো এখানেই লাভ হয়ে গেল, রাইট অর রং? এই লাভটা বের করার জন্যই আসলে এত কারিকুলাম। সবাই বলে না কিনতে ব্যবসা করতে পারলে লাভ, এটা জানেন তো? নট অনলি কিনতে, পুরো প্রসেসে আপনি যত বেশি এফেক্টিভ অ্যানালাইসিস দিতে পারবেন, যত বেশি এফেক্টিভ এফোর্ট দিতে পারবেন, তত বেশি আপনার প্রোডাক্ট ম্যাক্সিমাইজ হবে। কারণ কম্পিটিশনটা এমন একটা জায়গায় আসছে যে 1 টাকা 2 টাকা লাভ করার জন্য আমাদেরকে অনেক কাজ করতে হয়। সো বললে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ভালো করে বোঝার চেষ্টা করেন এই কথাটা। ওডো ইয়ালপিটাই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আপনার বিজনেসে। সো এই কোর্সটা বা এই ওডোটা কেন আপনারা শিখবেন স্যার কিন্তু বারবার বলতেছে, আপনারা বাস রিলাই করার চেষ্টা করেন, রিলেট করার চেষ্টা করেন যে আপনার লাইফের সাথে, আপনার কর্মজীবনের সাথে এটা অ্যাটাচমেন্ট হয় কিনা। এটা কেন জানতে হয়? আমরা অনেক মনে করেন এখানে এই যে 2 একটা কথা বলা হচ্ছিল, এটা কি নিচে কাজ করে? যে ওই জিনিসগুলো কিন্তু এখনো চলে, তাই না? কিন্তু এই জিনিসগুলো চলার কারণে মালিক তার হারানো টাকা খুঁজে পায় না। তার টাকা হারায় যায় প্রত্যেক মাসে। মালিক বলে না আমার খালি লস, লস। এটার কারণ হচ্ছে সে ট্র্যাক করতে পারতেছে তার টোটাল ইউনিটটা আসলে কিভাবে লাভ করে। সো এই ব্যাপারে আমি বলছি, আমি যেমন একটা আপনাদের কাছে একটা স্টোরি শেয়ার করি, স্টোরি ঠিক না, এটা ফ্যাক্ট আমার লাইফেরই। আমি যখন চাকরি করতাম, এখন করি না। যখন আমি জব করতাম, সাপ্লাই চেইন জিএম হিসাবে আমি একটা কোম্পানিতে জয়েন করছিলাম। তো জয়েন করার পরে আমার ফার্স্ট এর অভিজ্ঞতা দিচ্ছে 3টে ডিপার্টমেন্ট আমার রুমে আসছে। 3টে ডিপার্টমেন্টেরই মাল লাগবে, মানে র ম্যাটেরিয়ালস লাগবে এবং ওটা তাহলে আমার আজকেই দিতে হবে। ইউ গট দ্য পয়েন্টস? বুঝতে পারতেছে? আপনারা এখন জবে যাবেন বা জব লাইফে যখন সুইচ করবে, আপনারা চিন্তা করে দেখেন তো আপনারা কি এটা ভাবছেন কখনো যে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার জব হয়ে যাবে কম্পিউটার?
How many people are confident about এমন স্যার? How many people? আপনাদের ভিতরে এমন একজন আমার কাছে হাত তোলেন যে আপনি সিভি ড্রপ করবেন, চাকরি কনফার্ম উইদাউট ইউ ফলোস ইন্ডাস্ট্রি। যেমন বাবা ইন্ডাস্ট্রি না, এনি ইন্ডাস্ট্রি। আমার কথা কি বোঝা যাচ্ছে না? কেউ চাকরি করবেন না, সবাই বিজনেস করবেন। গ্রেট। হ্যাঁ, করবেন। কনফিডেন্ট কিনা যে আমি সিভি দিলাম আমার জব হবে? হ্যাঁ, সবার চেহারা এরকম বাঁকা। কেউ কনফিডেন্স না। কেন কনফিডেন্ট না এটা বলতে পারো? আমরা এখানে আসছি কিন্তু আপনাদেরকে এই জিনিসটাতে এনকারেজ করার জন্য। কেন কনফিডেন্ট না আমরা? শিওর? কেন কনফিডেন্ট না গো? ল্যাক অফ নলেজ একটা পাওয়া গেল। ভাই ইউনিভার্সিটিতে কি করতেছেন? নলেজই তো নিতেছে। হ্যাঁ, আপনাদের ইউনিভার্সিটিতে আমি সকালেই আসছি। মানে অনেক সকালে আসছিলাম। ওখানে দাঁড়ায় আমি আর আমার কলিগ কথা বলতেছিলাম। তো সামওয়ান ইজ পাসেই, মেবি হি ইজ ফ্রম দিস ইউনিভার্সিটি। সো একজন একজনকে বলতেছে, কি করি আমরা? সারাদিন পড়াশোনা করতেছি কিন্তু পরীক্ষার সময় দেখতে লাগতেছি। ইজ ইট দ্যাট? কেন? হ্যাঁ, আমি শুনছি নিজের কানে। আসতেছিলাম আমি হচ্ছে ভাই কে? তারপরে কথা বলতে শুনছেন। সারাদিন পড়াশোনা করতেছি পরীক্ষার সময় দেখে রাখতেছে। তা লাভ হইলো কি? মানে এটা হচ্ছে তার আক্ষেপ। তার লাভ হইলো কি? আপনাদের লাভ হলো কি? ভাই বি সিরিয়াস। মনে করেন আমার এইজ আমরা এটা এক্সপেরিয়েন্স আমাদের লাইফ থেকে। আমার অলরেডি 55 শেষ। আমি হয়তো আর ৫ বছর বাঁচবো এরপরে কবরে। ইউ স্টার্ট ইউর লাইফ। এখনকার লাইফ আমরা ফরচুনেট না, আপনারা ফরচুনেট। কেন ফরচুনেট জানেন না? বলেন তো? ইন্টারনেট, ইনফরমেশন অ্যাক্সেস, অটোমেশন, হ্যাঁ? এই জিনিসগুলো আপনাদের আসছে। আমাদের সমাজে এগুলি ছিল না। আমাদের সময় আমাদের পড়াশোনা করতে তো লাভ দিয়ে করি। সার্ভারে আলিগড় ইউনিভার্সিটি। আলিগড় ইউনিভার্সিটিতে আমাদের প্রফেশনাল কালচারই ছিল রাত্রে ১২টার সময় রায় দিতে ঢুকতো, ভোট চেকটা গাড়ি। এটা ছিল আমাদের পড়াশোনার কালচার। ওই সময় আমাদের পরিবেশন ছিল না। ইউ পিপল হ্যাড দ্য অ্যাক্সেস। কিন্তু আপনাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অলসতা বাদ দিতে হবে এই লাইফে। এই লাইফে অলসতার কোনো লাভ নেই। এখন লেজি ও লাইফ লেজি। It's true, it's fact. So utilizing time, only 24 hours in my head, only 24 hours I had, only 24 hours Bill Gates had. কেন? Bill Gates has 24, আমার 24 hours, okay? 24 hours. যে ক্যাপিটালাইজ করতে পারে সেটা ওয়ার্ক করতে পারে, তাই না? আমরা অভিযোগ এক সময় আগে রাইট অর রং এবার কি হয়েছে? জিরো। সো আমি আপনাদের সাথে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখেন, এটা বাস্তব সত্য কথা। আপনি এই জায়গায় নাই এখনো। এই জায়গাটাতে যতক্ষণ আসতে না পারবেন কনক্লুশনের যুগ টিকা সম্ভব না। আমরা এখানে যেই জিনিসই আজকে আলোচনা করতেছি আপনাদের কাছে এনিথিং কি মনে হচ্ছে আমি জানি না। আমাদের সময় জিনিস থাকবে আমি গ্লোবাল ক্যারিয়ার ফোকাস করতাম, আর আমি লোকাল ক্যারিয়ার ফোকাসই করতাম। আপনি যদি ওডো সার্টিফিকেট পাবেন, ওডো সার্টিফিকেট আমি দিবা, ওডো সার্টিফিকেট ওডো দিবে। আপনি কোর্স করবেন আমাদের কাছে, পরীক্ষা দিয়ে ওডোতে সার্টিফিকেট কোডও দিবে, আমি না। যখন আপনি ওডো সার্টিফিকেট পাবেন তখন এই ওডো সার্টিফিকেট প্রুফ করবে আপনি ইউনিভার্সাল বিজনেস ল্যাঙ্গুয়েজ জানেন। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনার এখনকার সার্টিফিকেট প্রমাণ করবে না আপনি ইউনিভার্সাল বা ইন্টারন্যাশনাল বিজনেস ল্যাঙ্গুয়েজ জানেন। এখনকার সার্টিফিকেট এটা প্রমাণ করবে না। আপনার ওডো সার্টিফিকেট প্রমাণ করবে আপনি পুরো বিজনেসটা বোঝেন, পুরো বিজনেসটা জানেন, আপনি একটা বিজনেস আর্কিটেক্ট। তখন আপনাকে তারা ভ্যালু করবে, সেটা আপনি এই দেশের হন আর আফ্রিকার হন আর আমেরিকার হন, ওটা কনসার্ন না। কনসার্ন হচ্ছে আপনি বিজনেস ল্যাঙ্গুয়েজ জানছেন।
বরং আমরা ইন্টারভিউ হিতে করে যেসব প্রশ্ন করুন হিব্রু ভাষার মধ্যে হয় না আমাদের কাছে। ইন্টারভিউতে যখন যাবেন, যখন প্রশ্ন করবে, তখন আপনার কাছে মনে হবে যে হিব্রু ভাষায় কোশ্চেন করতেছে, এগুলো কিছু বুঝি না তো। কারণটা কি? কারণ তারা প্রফেশনাল টার্মসে কোশ্চেনগুলো করে, আমরা একাডেমিক টার্মসে উত্তর দেওয়ার চেষ্টা করি, যেটা আসলে ম্যাচ করে না। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? সো এগুলি সব স্যার বলে গেছে। আপনাদেরকে এটা বলা হবে, আপনারা যখন ওডো সার্টিফাইড হবেন, তখন আপনারা বেসিক্যালি মার্কেটে পরিচিত হবেন হচ্ছে ওডোর ফাংশনাল কনসালটেন্ট হিসেবে। আপনার আইডেন্টিটি হবে আপনি একজন ওডোর ফাংশনাল কনসালটেন্ট। এই ওডোর ফাংশনাল কনসালটেন্ট আপনাকে আমি আবারও বলি, আজকে এখানে যারা আসে নাই, তাদের থেকে আপনারা যেমন এক স্টেপ আগানো, ওডো লার্ন করার পরে এনি কম্পিটিটর ইন দ্য ইন্টারভিউ সেশন আপনি আগানো, এনি ওয়ান, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসুক, সে বুয়েট থেকে আসুক, সে আইইউটি থেকে আসুক, সে আইবিএ থেকে আসুক, যেখান থেকেই আসুক। I was a student of IBA and I'm also taking classing also IBA. যেইখান থেকে আসুক, you will be no ahead. আমি আবার আপনাদেরকে রিপিট করলাম বারবার, মাইন্ড ইট, টেক ইট ইন ইউর মাইন্ড। ইফ ইউ লার্ন টোটাল ওডো, আপনি যে কারো কাছ থেকে অনেক দূর আগানো। এটা আপনারা এখন বুঝতেছেন না, যখন আপনারা পুরো ওডোটা শিখে ফেলবেন, তখন আপনি পুরো বিজনেসটা চোখের সামনে দেখবেন। আমরা তো পাম্পাই যে চাকরি করবে, সেই কোম্পানিগুলো তো বিজনেসই করে নাকি? যেখানে আমরা চাকরি করতে যাব, যদি ব্যাংক না হয়, গভর্নমেন্ট জব না হয়, মানে বিসিএস প্রশাসন না হয়, বাকি তো সব ব্যবসায়ী নাকি? ব্যবসা না, সব বিজনেস। ওই সব বিজনেসে এই কাজই হয়। সব বিজনেসের কাজ এইটাই, সোর্স করো, মাল বানাও, প্যাকেজিং করো, বেচো। কাম একটাই, সোর্স করো, প্রোডাকশন করো, প্যাকেজিং করো, বিক্রি করো, এটাই তো কাজ সব কোম্পানিতে। আর সব কোম্পানির কাজের ল্যাঙ্গুয়েজ। So, before going to an interview, when you can say the business language, আপনি চিন্তা করতে পারেন যে আপনি কত বেশি নিজেকে রিফার তৈরি করতে পারতেছেন। সো থিঙ্ক দিস ওয়ে। আমাদের মনে হয় যে আমরা অলমোস্ট যে গ্লোবাল ক্যারিয়ার পাথ হচ্ছে আপনি শুরুতে জুনিয়র ফাংশনাল কনসালটেন্ট, কিন্তু আলটিমেটলি বিজনেস ট্রান্সফরমেশন লিডার হিসেবে নিজেকে আপনি নিয়ে যেতে পারবেন। কারণ আমরা তো চাকরি করেছি আমাদের লাইফে, আমরা শুধু ওইটুকু দেখেছি যে কোম্পানির মালিক একটা জিনিসই খোঁজে, সে হচ্ছে আপনারা নিয়ে আমার লাভ হয় কিনা। ব্যাস, আপনার চেহারা সুন্দর, ডিগ্রি বেশি, কোনো ভ্যালু করে না। ধরেন সুন্দর পিচাই, হ্যাঁ, সুন্দর পিচাই কে? গুগলের সিও। ও কেন গুগলের সিও জানেন? এনি কোশ্চেন কোনদিন আসছেই মনে? ইন্ডিয়ান একটা লোক গুগলের ছিল কেন? আপনাদের মনে এই প্রশ্ন আসছে? আসে নাই? আসছে? আসছে? কার কার আসে নাই? কার কার আসছে? ম্যাক্সিমাম আসছে না ম্যাক্সিমাম আসে নাই? একজনের আসছে, আমার আসছিল। যে এই লোক, দেখেন ওর গেট আপ দেখেন, চেহারা দেখেন, সুরত দেখেন, ওই লোক সিও কেন হইল? দেন আই ফাইন্ড দ্য রিয়েল সি। ও গুগলের অপারেশনাল এক্সপেন্স কমায় দিছে। একটা গুগলকে অপারেট করতে ধরেন 10 টাকা লাগতো, ও গিয়ে থিওরি দিয়ে প্রুফ করে ওটাকে 7 টাকায় নিয়ে আসছে। 30% অপারেশন কস্ট কমাইছে, এটা আর কেউ কমাইতে পারে নাই, এই জন্য ওসিও। এই জন্য ওসিও এই কষ্টটাও কমাইছে কিভাবে? রেজাল্ট কমায়তে না, ওর তো আরো প্রোডাক্ট বাড়ছে, এখন হিউজ প্রোডাক্ট বাড়ছে, কিন্তু কস্ট কমাইছে। এফেক্টিভ সাপ্লাই চেন, এফেক্টিভ সাপ্লাই চেনে সে কস্ট কমাইছে, রিডিউস করছে, মালিকের লাভ করে দিছে 30%। তো বিলিয়ন দিবে না তো কারে দিবে? ইউ গট দ্য পয়েন্টস। সো ব্রিলিয়েন্সি হচ্ছে মালিক খুঁজে কে আমাকে কম খরচে বেশি লাভ দেয়। ভুল জায়গাটাই হচ্ছে যা কম খরচে আমার বেশি লাভ দিছে।
আমার স্যার একটা মাল বানিয়ে দিছি, আমি পাঁচি 20 টাকা ঘরে চলে বেচতে গেছি 22 টাকা। ওই স্যার একটা মাল দিছে, ওরে হলো একই মাল, ও বানাইছে 18 টাকায়, ও লিখতেছে 22 টাকা। লাভ কার বেশি? যে 18 টাকায় বানাইছে। কথাটা কি বোঝা গেছে? অটোবিওগ্রাফি কেন শিখবে? কাজ ওইটাই। হাউ টু এফেক্টিভ ওয়েতে আপনি কিভাবে পুরো বিজনেসটাকে রান করতে পারেন। আমার কথা বোঝা গেছে? শরীফি রান হলো আপনি কি হবেন বলে দিলাম আপনাকে, যে আপনার হায়েস্ট লাইনে হচ্ছে এদের স্ট্র্যাটেজিক আপনার লং টার্ম লিডারশিপ ক্যারিয়ার। তাহলে মনে হয় আমরা শেষ দিকে আসছি। এই যে ইউনিভার্সিটি করতে ব্যাপার সাল বলে সব রেজিস্ট্রেশনের ফর্মটা আছে না? ঠিক আছে। নো ওয়াটস অন মি। আপনাদের ইন্ডাস্ট্রি লেভেলে আপনারা এই জিনিসগুলো গেইন করবেন। ইন্ডাস্ট্রি লেভেলে একটু স্কিল, কম্পিটিটিভ ক্যারিয়ার অ্যাডভান্সেস, কনসাল্টিং মাইন্ডসেট অ্যান্ড গ্লোবাল জব রেডিনেস, ডেপ্থ অফ জব রেডিনেস। এই হচ্ছে আপনাদের